এসএসসি অন শর্ট সিরিজে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমাদের সাধারণ গণিত দিয়ে এসএসসি অন শর্ট সিরিজটা চালু হচ্ছে। তো এটাতেই ভাই ঘ বিভাগ দিয়ে শুরু করবো আমরা, যেটা হচ্ছে পরিসংখ্যান। তো এই ভিডিওগুলো আমার একটু আগে দেওয়ার কথা ছিল, একটু অসুস্থ ছিলাম কয়েকটা দিন, টানা এক সপ্তাহ মতো। তো এখন ইনশাল্লাহ যে আমরা চেষ্টা করব এর পরবর্তী সাধারণ গণিতের তোমার হচ্ছে ত্রিকোণমিতি এবং আহ, ত্রিকোণমিতি এবং তোমার আছে ওইটার সাথে পরিমিতি আর কি। হ্যাঁ, তারপর উচ্চতর গণিতের সম্ভাবনা আছে এবং ত্রিকোণমিতি আছে, এগুলো ভিডিও আমরা একসাথে কম্বাইন্ড আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো তাহলে আজকে হচ্ছে সাধারণ গণিতের পরিসংখ্যান। তো এইটাতে আসলে প্রশ্ন একটা হয়, তোমার হচ্ছে সাধারণ গণিতে আমরা জানি যে 11টা সিকিউ এর মধ্যে এখানে 2টা সিকিউ থাকে। তো এখানে 2টার মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে, মানে একটা তোমাকে দিতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা এটা যতটুকু দরকার ইনশাল্লাহ ততটুকু কভার করার চেষ্টা করব। তো প্রথমত আমরা বেসিক দেখবো যে এই অধ্যায়ে আসলে কি কি দরকার পড়তেছে আমাদের। তো এই অধ্যায়ে আসলে টোটাল আমাদের 2টা বিষয় দরকার। ঠিক আছে, টোটাল আমাদের 2টা বিষয় দরকার। তাহলে আমরা যদি 1 নম্বর দেই, 1 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিলে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় আচ্ছা, যদি 2 এই পাশে আলোচনা করি তাহলে সেটা হচ্ছে ভাই গ্রাফ বা লেখচিত্র। গ্রাফ বা লেখচিত্র, ঠিক আছে, এই 2টা বিষয় আমাদের এখান থেকে লাগবে। তো তোমাদের দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা বা লেখচিত্র থেকে তোমাদের গ মার্কে খ এবং গ এ প্রশ্ন আসে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ভাগ করবো যে আসলে কি কি আসে এখান থেকে। দেখো কেন্দ্রীয় প্রবণতা ভাই হচ্ছে যে যে উপাত্তের মানগুলো তোমার হচ্ছে কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা। তোমরা দেখবা যে একটা স্কুলে যদি 100 জন শিক্ষার্থী থাকে, এভারেজ মার্কটা কিন্তু বেশি হয়। বুঝছো, এভারেজ বলতে ধরো কি 60 থেকে 80% মার্ক পাওয়ার এই প্রবণতাটা বেশি হয়, সেটাকেই বলে আসলে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। আমি যদি বিষয়টা একটু বলি, দেখবা যে 100 জনের মধ্যে মোটামুটি 60 জন কিন্তু তোমার হচ্ছে যে 60 থেকে 50 থেকে 60 জন এভারেজ একটা মার্ক পায়। ঠিক আছে, তো এখান থেকে বুঝতেছো যে আসলে কেন্দ্রীয় প্রবণতা এখানে যদি গড় নির্ণয় করতে তোমাকে বলা হয় যে এভারেজ একটা মার্ক সেটা হচ্ছে 60 থেকে 65 এরকমটা হবে। এবং তো এখানে যদি তোমাকে বলা হয় প্রচুরক বিষয়টা হচ্ছে যে প্রচুর সংখ্যক মার্ক, মানে যেটাতে বেশি সংখ্যক মার্ক পাইছে সেটাও যদি তুমি হচ্ছে সাজাও, দেখবা যে হচ্ছে 60 65 70 এরকম মার্ক একটু বেশি আসছে। ঠিক আছে, তো এখান থেকে বিষয়টা হচ্ছে দেখি যে কি কি আসে। 1 নম্বর হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে যে এখান থেকে গড় গড় আচ্ছা, 2 যদি বলি সেটা হচ্ছে মধ্যক মধ্যক আর 3 সেটা হচ্ছে প্রচুরক। 3 হচ্ছে প্রচুরক প্রচুরক। আচ্ছা, এখন প্রত্যেকটা বিষয়ের হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা হচ্ছে তোমার হচ্ছে সামনের দিকে করব। আচ্ছা, এখন গ্রাফের বিষয়টা হচ্ছে গ্রাফ হচ্ছে 3 ধরনের। এখান থেকে দেখো এটাও 3 ধরনের, এটাও 3 ধরনের। একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে তোমার আয়তলেখ আয়তলেখ আচ্ছা, তারপরে তোমার আছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ আর আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে অজীব রেখা, বা আমি এরকম ভাবে বলবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ। গণসংখ্যা গ্রাফ বুঝছো, বা লেখচিত্র। এটাকে তুমি পরীক্ষার খাতায় এইভাবে আসবে যে অজীব রেখা। বুঝছো, পরীক্ষাতে এইভাবে কিন্তু আসবে অজীব রেখা। অজীব রেখা ভাই কিন্তু কিছু না, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার গ্রাফ। বুঝছো, এই হচ্ছে তোমার এই অধ্যায়ের বিষয় আর কি। আর এর বাইরে তোমার হচ্ছে 4 মার্কের কোশ্চেনে এর বাইরে আসবে না। তো আমরা একে একে বিস্তারিত দেখবো যে আসলে এখন গড় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। গড়, দেখো তো এখানে আসলে আমাদের গ্রাফ লাগবে অনেকগুলো, সে গ্রাফ আমি নিছি যে তোমাদের পরবর্তীতে গ্রাফগুলো কাজে লাগাবো আর কি। বুঝছো, আচ্ছা। তো এখন আমরা দেখো বইয়ের কিছু এক্সাম্পল এবং এক্সারসাইজ দেখবো। এক্সারসাইজগুলো অনুশীলনী ম্যাথগুলো এবং এক্সাম্পল যেগুলো আসলে আমাদের পড়লে যে বাদ বাকি ওভার অধ্যায়ের যতগুলো কোশ্চেন আছে কভার হয়ে যাবে, আমরা শুধু সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো তো এখানে দেখো বলছে যে আমাদের গড় হচ্ছে, গড়ের বিষয়টা যদি আমি একটু এখন বলি যে গড়ের বিষয়টা কি ভাই। গড় গড় হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে তোমাকে, ধরো দেওয়া আছে যে 5 জন, যে তোমার হচ্ছে একটা
ওভারে রানের সংখ্যা এরকম দেওয়া আছে যে প্রথম বলে তোমার 0 হয়েছে, আচ্ছা দ্বিতীয় বলে হয়েছে 2, তৃতীয় বলে হচ্ছে তোমার 6 হয়েছে, চতুর্থ বলে 4, পঞ্চম বলে 1, তারপরে বলে 2। এখন যদি বলে যে এক ওভারে রানের গড়টা কত, এক ওভারে রানের গড়টা কত, এখন তোমাকে সব রান তোমাকে যোগ করতে হবে, মোট রান ডিভাইডেড মোট বল, মোট রান ডিভাইডেড বলের সংখ্যা অর্থাৎ 6। তাহলে দেখো মোট রান কত ভাই, নাম্বার, মোট নাম্বার হচ্ছে 6। তাহলে দেখো 2 0 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 প্লাস 1 ভাগ 2 ডিভাইডেড 6। তাহলে তোমাকে যদি বলে যে একটা ওভারে রানের গড় কত, তাহলে তুমি হচ্ছে সব প্রত্যেক 6 বলে যত রান হয়েছে ভাগ 6। তাহলে এখন তুমি যোগ দাও যে 2 6 8 10 11 12 13, 13 ভাগ 6। তাহলে ভাই এটা 2 এর একটু বেশি, তাহলে এটা একটু 2 এর বেশি। আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে দেখবো 13 ভাগ 6, ঠিক আছে। তার মানে গড়ে রান হয়েছে কত তোমার, 13 ভাগ 6, তাহলে গড়ে 2.16 রান হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল গড়। এখন আমরা হচ্ছে সারণী থেকে গড় নির্ণয়ের বেসিকটা দেখবো যে কিভাবে করতে হয়। এটা দুই পদ্ধতিতে করতে, একটা হচ্ছে ভাই নর্মালি করতে হয়, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো এই দুইটাই আসলে আমরা দেখবো যে আসলে কিভাবে নির্ণয় করতে হয়। দেখো তাহলে দেখো এখানে আমরা উদাহরণ নিয়েছি বই থেকে, একটা হচ্ছে 7, একটা 8। 7 নম্বর উদাহরণটা তোমাকে বলছে এরকম যে এটা হচ্ছে তোমার নর্মালি গড় নির্ণয় করতে হবে, আর পরেরটাতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সারণী থেকে। তো আমরা দুইটাই দেখবো আসলে কোনটা কিভাবে নির্ণয় করবো। আচ্ছা দেখো, এখন গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে সূত্রটা আগে লিখতে হবে। যে ভাই গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কিন্তু ভাই এরকম, গড় x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi ডিভাইডেড n। এখন কথা হচ্ছে ভাই fi কি, fiটা হচ্ছে তোমার হচ্ছে গণসংখ্যা fiটা, ঠিক আছে। আর xiটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে, প্রত্যেক শ্রেণীর মধ্যমানকে তোমার xi বলা হয়। আর nটা হচ্ছে ভাই যতগুলো আসলে তোমার হচ্ছে গণসংখ্যা, বুঝছো, গণসংখ্যার টোটাল যোগফল অর্থাৎ টোটাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখবো, দেন হচ্ছে তোমার সবগুলো নির্ণয় করে গড়ের মানটা বের করবো যে কি কি লাগতেছে এখানে আমাদের। তাহলে শ্রেণীর মধ্যমান লাগতেছে, গণসংখ্যা এবং সেটার সমষ্টি লাগতেছে। তাহলে আমাদের টোটাল 4টা শ্রেণী লাগতেছে। এখন দেখি কয়টা আছে শ্রেণী ব্যক্তি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা। তাহলে 7 1 2 3 4 5 6 7, এটা একটা 8টা, নিচের একটা 9টা টোটাল লাগতেছে। তাহলে টোটাল হচ্ছে তোমার 9টা ঘর লাগতেছে। তাহলে আমরা দেখো যে চেষ্টা করি, টোটাল হচ্ছে 9টা, 9টা যদি হয় তাহলে এইখানে আমরা ভাগ করলাম, উপরে 4টা, লক করে দিলাম, ও এটা লক হয়ে গেছে। আচ্ছা বোর্ডটা দাঁড়াও, এটা কপি করে তুলে দিচ্ছি, দেন এখানে দিলাম, দেন এখানে দিলাম। আচ্ছা দেখো তাহলে টোটাল হচ্ছে আমাদের কয়টা ঘর হলো ভাই, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে যে কি কি জিনিসপত্র লাগবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, তারপরে হচ্ছে লাগতেছে হচ্ছে শ্রেণীর মধ্যমান, শ্রেণী ব্যবধান প্রথমে লাগতেছে আমাদের ভাই শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান একটু বড় করে নিই, দাঁড়াও, শ্রেণী ব্যবধানটা একটু বড় নিলাম। দেন লাগতেছে শ্রেণীর মধ্যমান, আচ্ছা দেন গণসংখ্যা, এখানে লাগতেছে ভাই গণসংখ্যা, আর এইখানে লাগতেছে তোমার হচ্ছে এইটা, এখানে লাগতেছে এফআই ইউআই। আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে লিখি যে কি কি লাগতেছে আসলে, কি কি লাগতেছে দেখো। প্রথমে তো শ্রেণী ব্যক্তি, এটাতে লাগতেছে ভাই শ্রেণী ব্যক্তি, শ্রেণী শ্রেণী ব্যক্তি, আচ্ছা। আর এটাতে তোমার হচ্ছে মধ্যমান, শ্রেণীর শ্রেণীর মধ্যমান, মধ্যমান, আচ্ছা। এখানে ভাই গণসংখ্যা, গণসংখ্যা, আর এখানে লাগতেছে তোমার এখানে এফআই ইউ, এফআই এক্সআই,
এখানে এফ আই এক্স আই। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যাপ্তিটা লেখো 23 থেকে 25 থেকে 34। 25 থেকে 34। আচ্ছা, আমি একটু অন্য কালিতে লিখি এটা, যে 25 থেকে 34। এটা হচ্ছে আর একটু কালিটা চাপাই নেই, দাঁড়াও। 25 থেকে 34, 25 থেকে 34। আচ্ছা, পরে হচ্ছে 35 থেকে 44, 35 থেকে 44, 45 থেকে 54, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 65 থেকে 74, আর এটা হচ্ছে 75 থেকে তোমার 84, 84 থেকে 85 থেকে 94, 85 থেকে 94। আচ্ছা, এখন আমরা হচ্ছে গণসংখ্যাগুলো আগে লিখি, তারপর হচ্ছে মধ্যমানটা নির্ণয় করি, বুঝছো? গণসংখ্যা তোমার দেখো দেওয়াই আছে ভাই, 5, 10, 15। তাহলে এইটাতে ভাই হচ্ছে 5, 5, 10। আচ্ছা, এটা হচ্ছে আমরা অন্য এই কালিতে লিখবো, এখানে এটাতে এটা দিয়ে লিখবো, দেখো তো একটু সুবিধা হবে। 5, 5, 10, 15। আচ্ছা, 5, 10, 15, 20, 30, 20, 30, 16, 4, 16, 4। আচ্ছা, এখন এখানে কি টোটাল নাম্বার দেওয়া আছে? বলা আছে না, তোমাকে ক্যালকুলেটরে হিসাব করতে হবে যে আসলে টোটাল নাম্বারটা কত, এবং মধ্যমানগুলো হিসাব করতে হবে। দেখো ক্যালকুলেটরে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 34 প্লাস 25, 34 প্লাস 25 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিলে তোমার আসে হচ্ছে 29.5। তাহলে এটা আমরা অন্য কালিতে লিখবো 29.5, 29.5। এটা হবে তোমার হচ্ছে 39.5। ঠিক আছে, সব হচ্ছে 10 করে বাড়ায় দাও, 10 করে বাড়ায় দিলে 39.5। আচ্ছা, এটা 10 করে বাড়ায় দিলে 59.5, এটা 69.5। আচ্ছা, এটা হচ্ছে তোমার 79.5, আর এটা হচ্ছে তোমার 89.5। ঠিক আছে, এখন তোমাকে ওই যে দেখো এফ আই এক্স আই, অর্থাৎ এটা হচ্ছে তোমার এফ আই, এটা এক্স আই। তাহলে আমি যদি একটু লিখি ওটা, যে ভাই এই শ্রেণীর মধ্যমানটা হচ্ছে তোমার এক্স আই, আর এটা হচ্ছে তোমার এফ আই গণসংখ্যা। এখন এফ আই এক্স আই এর গুণফল তোমাকে বের করতে হবে, এফ আই এক্স আই এর গুণফল তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমটা আমি করে দিই, দেখো। তারপরে হচ্ছে যেহেতু উদাহরণ ম্যাথ, আমি দেখে দেখে বসাই দিব, তোমাদের কিন্তু সিস্টেমটা ভাই শিখাইতেছি আমি। তাহলে প্রথমটা দেখো করি, 29.5 গুণ 5। তাহলে এটা হিসাব করলে আসতেছে তোমার 147.5। তাহলে এটা হিসাব করলে কত আসে ভাই? 147.5, 147.5। আচ্ছা, পরে 10 ইন্টু 39 দশমিক এত, তাহলে 39.5 গুণ 10। তাহলে এটা হিসাব করলে আসে 395। আচ্ছা, 10, 39.5, 39.5 ইন্টু 10, 39.5 গুণন 10, 395, 395। আচ্ছা, এখন দেখো এটা 49.5, 49.5 গুণ তোমাকে 15 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা আসে তোমার 742.5, 742.5, 742.5। তাহলে পরে এগুলো আমি ভাই একটু বসে দিলাম, তোমরা ক্যালকুলেটর করে নিবে একটু, হ্যাঁ, কষ্ট করে একটু করে নিবা। তাহলে 1190.5, 1190.5, তারপরে তোমার 2085.5, 2085.5, তারপরটা হচ্ছে 1272.5, 1272.5, দেন লাস্টেরটা হচ্ছে তোমার 358.5, 358.5। ভাই জাস্ট একটু গুণ করে একটু কষ্ট করে বসে দিতে হবে। এখন টোটাল এনটা কত তুমি যোগ করে দেখবা, হচ্ছে সবগুলো হচ্ছে 100, সবগুলো মিলে। তাহলে এনটা বসাই দেই, এন হচ্ছে 100 ভাই, এর মানটা হচ্ছে তোমার 100। আচ্ছা, দেন হচ্ছে তোমাকে এফ আই এক্স আই নির্ণয় করতে হবে। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই, তাহলে এটা যদি বসাই সামেশন অফ এফ আই এক্স আই, তাহলে এটা হচ্ছে টোটালগুলোর ভাই একটু করে কষ্ট করে যোগ করতে হবে। তাহলে ক্যালকুলেটরে সাবধানে কষ্ট করে যোগ করে তুমি দেখবা 6190.0, 6190.0। ঠিক আছে, এটা একটু কষ্ট করে তোমাকে প্রত্যেকটা জাস্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা ঘরের সংখ্যাগুলোকে তোমাকে যোগ করতে হবে। এখন তো তুমি ভাই জানোই, তাহলে গড় নির্ণয় সূত্র কিন্তু তোমার এখানে লিখা আছে। তাহলে এখানে জাস্ট কি করতে হবে ভাই, এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই এর মানটা বসাই দাও 6190.0 ডিভাইডেড টোটাল এন, এন হচ্ছে যোগ করে দেখছি ভাই টোটাল হচ্ছে 100 জন, টোটাল হচ্ছে 100 জন। এই কাজগুলো তোমাকে খুবই সাবধানে করতে হবে। তাহলে এখন ক্যালকুলেটর বসাই দাও 6190 ডিভাইডেড 100, ক্যালকুলেটরে বসাই দাও 6190 ভাগ 100, তাহলে এটার আনসার আসে 61.9, 61.9, 61.9। তাহলে এটা হচ্ছে ভাই নর্মাল প্রসেস, বুঝছো? এটা হচ্ছে তোমার নর্মাল গড়ের প্রসেস, সেটা হচ্ছে তোমাকে সারণী দেওয়া থাকবে, নাহলে তোমাকে ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে তোমাকে শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করতে হবে, তার সাথে তোমার গণসংখ্যার গুণ করে ওই পাশে এফ আই এক্স আই এর সারণীতে তোমাকে বসাইতে হবে। যদি ওইটা বসাই দাও তাহলে তোমার কি হচ্ছে যে এফ আই এক্স আই এর গুণফলগুলো
তোমাকে এখানে বসাইতে হবে। এখানে বসাইলে সেটার হচ্ছে সামেশন করে এন দিয়ে ভাগ করলে, টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে তুমি গড়ের ভ্যালুটা পাবে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল ভাই গড় নির্ণয়ের একটা প্রসেস। তাহলে এটা আমি যদি দেখি তাহলে প্রসেস 1, তাহলে এটা হচ্ছে ওয়ে 1, একটা ওয়েতে তুমি করতে পারো ওয়ে 1। তাহলে 2টা দেখো, 2 ওয়ে 2 সেটা হচ্ছে ভাই সংক্ষিপ্ত পদ্ধতি ওয়ে 2। তাহলে এটার জন্য তোমাকে গ্রাফটা একটু গ্রাফটা কষ্ট করে আঁকাইতে হবে। সেটা দেখেন কি কি লাগতেছে ভাই, এটা তো গণসংখ্যা লাগবেই, শ্রেণী ব্যাপ্তি তো লাগবেই, এখানে আবার লাগবে শ্রেণীর মধ্যমান। এক্সট্রা করে তোমাকে কি কি লাগবে, ধাপ বিচ্যুতি এবং ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি, অর্থাৎ বোঝাচ্ছি তোমাকে দেখো। তাহলে এটার সূত্রটা ভাই আগে লিখি, যে গড়, এটার গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার গড় এক্স বার ইকুয়ালস টু দেখো এ প্লাস এটা হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়, সামেশন অফ এফ আই ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি ডিভাইডেড এন গুণ এইচ। এই হচ্ছে বিষয়। এখন বাদ বাকি এগুলো সবগুলো তোমাকে নির্ণয় করতে হবে। যেখানে তোমাকে ইউআইটা লিখে দেই, ইউআইটা হচ্ছে এক্স আই মাইনাস এ। দেখো যেখানে ইউআইটা কি ভাই, ইউআইটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, আর এক্স আইটা হচ্ছে শ্রেণীর মধ্যমান, আর এটা হচ্ছে আমাদের অনুমান করা যে গড় সেটা। তো দেখো আমরা এটার হচ্ছে টোটাল কয়টা হবে তাহলে ভাই দেখি। গ্রাফ হবে হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা ঠিক আছে, গণসংখ্যা লাগবে, তারপরে হচ্ছে তোমার মধ্যবিন্দুটা লাগবে, দেন হচ্ছে ধাপ বিচ্যুতির জন্য একটা লাগবে, ধাপ বিচ্যুতির 4টা, আর হচ্ছে এটার সমষ্টি এফ আই ইউ এর সমষ্টি একটা লাগবে, তাহলে 5টা লাগতেছে টোটাল। তাহলে ওইখানে কষ্ট করে তোমাকে 5টা ঘর আগাইতে হবে, 1 2 3 4 5। তাহলে একটু কষ্ট করে 5টা ঘর আগাইতে হবে। এবং দেখো কয়টা হচ্ছে শ্রেণী ব্যবধান, 1 2 3 4 5 6 7 8টা, আর একটা 9টা 10টা। তাহলে টোটাল হচ্ছে তোমার 10টা কি নিতে হবে, সারি নিতে হবে। মানে হচ্ছে লেখালেখির জন্য একটা, নিচের এন দেখানোর জন্য, সামেশন দেখানোর জন্য একটা, তাহলে 10টা নিতে হচ্ছে তোমাকে টোটাল। তাহলে আমরা আগের মতো একটু কষ্ট করে হচ্ছে তোমার আগাইতে হচ্ছে। তাহলে এটা একটু সাবধান আগাই, হ্যাঁ, যেহেতু একটু বেশি ঘর। আমার এগুলো একটু ছোট করলে ভালো হতো। দেখি দাঁড়াও, দেখি চেষ্টা করি পারি কিনা, যে এইটা একটু ছোট করি। এগুলো আগে লক করতে হবে, লক করে দেন। এটা ভাইয়া ছোট না করলে আমার একটু কষ্ট হয়ে যাবে ধরাইতে, কারণ হচ্ছে সারির সংখ্যা অনেক বেশি। কি হইলো, এটা কমতেছে, আচ্ছা এটা নাই কমাইলাম, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা তো কমাইতে হবে, এটা হয়তো কমবে না, কারণ হচ্ছে এটা আমি লিখি নাই। ঠিক আছে, দেখো তাহলে আমাদের আগের প্রসেসটাই ভালো ছিল। তাহলে দেখো এখন এখান থেকে একটু কষ্ট করে আঁকাই, দেখো তাহলে দেখি তো এটা একটু বড় করা যায় নাকি, আর একটু বড় করি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো টোটাল হচ্ছে উপরে নিচে 10টা লাগতেছে ঘর, 10টা। তাহলে আগে প্রথমটা একটু বড় করি, প্রথমটা একটু বড় করলাম, দেন হচ্ছে ওইটাকেই জাস্ট কপি করে করে বসাই দেবো, 1টা 2টা, দাঁড়াও 2 3 4 5। দেখো এটা একটু জটিল, গড়টা একটু জটিল, 6 7 8 9 10। দেখছো হয়ে গেছে, একটু কষ্ট হলেও হয়েছে দেখো। আচ্ছা যাই হোক, তাহলে ভাই গুণি দেখি কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সমস্যা নাই, একটা বেশি হয়েছে, হ্যাঁ একটা বেশি হলে কি করবো, উপরেরটা এইটা ধরো ডিলিট করে দিও, এটা আমরা ডিলিট করলাম, সমস্যা নাই। এখন তোমার কলাম হবে কয়টা ভাই, 5টা কলাম হবে টোটাল 5টা। তাহলে 5টার জন্য শ্রেণী ব্যবধান, উৎপাদন খরচ বা শ্রেণী ব্যবধান যাই বলো, সেটার জন্য একটা নিলাম। আচ্ছা তারপরে হচ্ছে গণসংখ্যা আগে, তার আগে মধ্যমান লাগে, তো মধ্যমানটাও ধরো নিলাম। এটা একটু অনেক বড় করা লাগতো না, হালকা, এটা হালকা একটু বড় সরাই দিই। আচ্ছা শ্রেণীর মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, অর্থাৎ ওইটার হচ্ছে আবার তোমার গুণফলটা।
ওকে, সমস্যা নেই। দেখো এখন জাস্ট লিখবো যে কি কি লাগতেছে ভাই, একটু সংক্ষেপে লিখতে হবে আমাদের, যেহেতু জায়গা একটু ছোট। তাহলে প্রথমটা হচ্ছে ভাই কত, এটা হচ্ছে যে উৎপাদন খরচ বা শ্রেণী ব্যবধান, তুমি লিখতে পারো শ্রেণী ব্যবধান বা উৎপাদন খরচ একই কথা, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। আচ্ছা গেল। আর এটাতে হচ্ছে তোমার মধ্যমান, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। আচ্ছা, তারপরটাতে তোমার হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, আর এটাতে হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। তারপরে ওইটা হচ্ছে তুমি যদি লিখতে পারো ভালো, গণসংখ্যা ধাপ বিচ্যুতি, পরেরটা ধাপ বিচ্যুতি। আর এটা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। এখন ওইটা হচ্ছে এফআই, এফআই ইউআই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটার আমরা নাম দিব আলাদা আলাদা, যে এটাকে আবার বলতে পারি ভাই এটা হচ্ছে গণসংখ্যা, এটা এফআই, এটাকে বলতে পারি এফআই, আর এটা মধ্যমান এক্সআই, আর এটা হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়ালস টু এক্সআই, এক্সআই মাইনাস এ ডিভাইডেড এইচ। সেই এটা হচ্ছে ভাই আনুমানিক গড়, সেটা কি আমরা দেখবো এখন। তাহলে আমরা আগে লিখি যে এটা হচ্ছে 2 থেকে 6, 2 থেকে 6, 2 থেকে 6, তারপরে 6 থেকে 10, 6 থেকে 10, 14, 6 থেকে 10, আচ্ছা 10 থেকে 14, 10 থেকে 14, তারপরে তোমার 14 থেকে 18, 14 থেকে 18, 18 থেকে 22, 18 থেকে 22, 22 থেকে 26, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34, 30 থেকে 34। দেখো আমাদের সব ঘর কিন্তু কাজে লেগে গেছে। এখন ভাই হচ্ছে মধ্যমানটা, এটা হচ্ছে দুইটা যোগ করে তোমাকে দুইটা ভাগ দিতে হচ্ছে, দুইটা যোগ করে দুইটা ভাগ, তাহলে 2 + 6 একবারে করা যায়, মানে দেখো ভাগ 2, তাহলে তোমরা 4। তাহলে এটার মধ্যমানটা হচ্ছে 4, এটা হয়ে যাবে ভাই 8, আচ্ছা এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে তোমার 16, আচ্ছা এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে 28, এটা হয়ে যাবে তোমার 32। ঠিক আছে, জাস্ট কি করছি, আচ্ছা এটা অন্য কালিতে লেখা লাগতো ভাই রে, অন্য কালিতে লিখলে লিখলে ভালো হতো আর কি, বুঝছো, এটা অন্য কালিতে লিখলে ভালো হতো। 30 থেকে 34, আচ্ছা তাহলে এটা ভাই দুইটা ভাগ করলে 4, 4, এটা 8, 8, 12, 12, 16, 16, 20, 24, 4 করে বাড়াইতে হচ্ছে আর কিছু না, 28, 32। এখন ভাই এটা হচ্ছে এফআই, এফআই দেওয়াই ছিল গণসংখ্যা, তোমাকে গণসংখ্যা কিন্তু তোমাকে দেওয়াই ছিল কত, 1, 9, 21, 1, 9, এটা আরেকটা 1, 9, 21, 1, 9, তারপর হচ্ছে ভাই 21, 47, 21, 47, আচ্ছা তারপরে 52, 52, 36, 19, 9, 36, 19, 3। আচ্ছা এখন তোমাকে এখান থেকে আনুমানিক গড় ধরে নিতে হবে, অর্থাৎ এখান থেকে তোমাকে একটা আনুমানিক গড় ধরতে হবে। সেটা তুমি কোনটা ধরতে পারো দেখো, এখন এই মধ্যে একটা মান তোমাকে ধরতে হবে, মাঝখানে একটা ভ্যালু, তুমি যেটা খুশি সেটাই ধরতে পারো, একই মান আসবে। তুমি আনুমানিক গড় হিসেবে তোমাকে হচ্ছে যে মাঝখানে শ্রেণী সিলেক্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টার মধ্যে ভাই যে এই দুইটা হচ্ছে মাঝের শ্রেণী, তুমি হচ্ছে এটাও আনুমানিক গড় ধরতে পারো, এটাও তোমাকে মাঝের শ্রেণীর একটাকে তোমাকে আনুমানিক গড় ধরলে সুবিধা হবে, বুঝছো, এই হচ্ছে বিষয়। তাহলে তুমি দেখো, তাহলে আমি 20টাকে এই যে এইটাকে আনুমানিক গড় ধরলাম, ধরো এইটা 20, তাহলে তুমি দেখো যে ইউআই বলতে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, তাহলে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ। তুমি তাহলে যে এই ঘরের জন্য হিসাব করো, যে এই ঘরের জন্য হিসাব করলে কি আসে দেখো, এই যে 1, 2, 3, 4 নাম্বার, তাহলে ইউ4, দেখো ইউ4 আই বলতে 4, ইউ4 ইকুয়ালস টু, তাহলে এটার এক্স আই কত ভাই 20, আনুমানিক গড় ধরছি 20, তাহলে 20 ডিভাইডেড শ্রেণী ব্যবধানটা কত দেখো, 2, 3, 4, 5, 6, 5, তাহলে দেখো উপরে কত একটা শূন্য আসতেছে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে হিসাব করো তুমি পরেরটা দেখো তো, ইউ5 সেটা হচ্ছে ভাই এক্সআই মাইনাস এ, অর্থাৎ 36, 36 মাইনাস 20, 36 মাইনাস 20 ডিভাইডেড এক্সআই মাইনাস এ, অর্থাৎ এক্সআই 36 না, এটা হচ্ছে 24, 2, 3, 4, 5, 6। আচ্ছা শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের 5 না, আসলে 4, বুঝছো, শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদের 4। দেখো 2 থেকে শুরু 2, 3, 4, 5, 6, 4 আর কি, বুঝছো। তাহলে শ্রেণী ব্যবধানটা কিন্তু আমাদের, আমি এখানে সামান্য ভুল করছি, সেটা হচ্ছে শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদের 4, এখানে কিন্তু 4 হবে ভাই। তাহলে 4, এটা তো আসলে শূন্যই আসতেছে। আচ্ছা দেখো ইউ5 সেটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে এক্সআই মাইনাস এ
এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ। তাহলে এটা হচ্ছে তো, এটা হচ্ছে বি, সমস্যা নাই, কিন্তু এক্স আই মানে হচ্ছে এই শ্রেণীর 5 নম্বর শ্রেণীর। তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে আগেরটাও তো ভুল করছি না ভাই, 20টাকে আনুমানিক গড় ধরছি, 19 3, কি ঝামেলা পাকায় ফেলছি। দেখো 1 9 21 47 21 47 52 36 19 3, লাস্টেরটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটা 5, এটা 6 হবে। তাহলে আবার একটু করি, 1 2 3 4 5। তাহলে u5 ইকুয়ালস টু x5 মাইনাস এ ডিভাইডেড এইচ। তাহলে এটা তো ভাই 20, আনুমানিক গড়টা হচ্ছে তোমার 20, x5 কোনটা, এইটাই হচ্ছে তোমার মধ্যমানের 1 2 3 4 5, তাহলে 20, আর এটার ব্যবধান হচ্ছে 4, তাহলে এটার মানটা 0। দেখো এখন আর ভুল হবে না। তাহলে u6 এটা কত ভাই, এটা হচ্ছে 6 নাম্বারটা, 1 2 3 4 5 6 6, তাহলে 24, 24 মাইনাস হচ্ছে xi অর্থাৎ 20 ডিভাইডেড বাই 4। তাহলে এটার মানটা তুমি পাবে 4 ডিভাইডেড 4 ইকুয়ালস টু 1। ঠিক আছে, u7 এটার ভ্যালুটা কত ভাই, পরেরটা অর্থাৎ 28 মাইনাস 20, 28 মাইনাস 20 ডিভাইডেড 4। তাহলে এটা হচ্ছে 8 ভাগ 4, অর্থাৎ এটাতে পাবে 2। তাহলে ঠিক একইভাবে তুমি হচ্ছে যেটাতে আনুমানিক গড় ধরছো ওইটাতে তুমি ভ্যালুটা পাবে হচ্ছে তোমার, ওইটাতে ভ্যালুটা পাবে হচ্ছে তোমার 0, বাদ বাকি এটা হচ্ছে যাবে 1 2 3, আর উপরগুলো মাইনাস হবে, -1 -2 -3 -4। এই হচ্ছে বিষয় ভাই, বুঝছো? জাস্ট ঝামেলা কোথায় পাকাবে আমার মতো, এইখানে, বুঝছো? এখানে একটু জাস্ট সাবধানে তোমাকে হিসাব নিকাশটা করতে হবে। এখন জাস্ট হচ্ছে তোমার ওই এফআই ইউআই এর গুণফল, অর্থাৎ দেখো তোমাকে ওইখানে জাস্ট কি করতে হচ্ছে, ওইখানে জাস্ট তোমার এফআই ইউআই এর গুণফল, অর্থাৎ এই যে এফআই পাইছো এবং এই যে ইউআই পাইছো, এটার গুণফলটা তোমাকে এখানে বসাইতে হচ্ছে। এই দুটার গুণফল জাস্ট হচ্ছে তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে দেখো এফআই ইউআই অর্থাৎ মাইনাস, এটা তুমি কিন্তু হাতেই করতে পারবে, চাইলে হচ্ছে তুমি হাতেই করতে পারবে। এটা কিভাবে সেটা ভাই, 4 একে -4, আচ্ছা এটার সাথে এটা 3 নং 27, সব হচ্ছে উপরগুলো মাইনাস হবে। এটা হচ্ছে -42, এটা তো ভাই হচ্ছে -41, 47 আর কি, সরি 47 -47, আর এটা তো 0, আর এটা হচ্ছে 36, 2 দিয়ে এটাকে গুণ করলে 19 দুগুণ 38, আর এটা হচ্ছে 3 দিয়ে এটাকে গুণ 3 3 9। ঠিক আছে, এখন টোটাল আমাদের দেখো গণসংখ্যা কত ছিল, এনটাও বের করি। টোটাল গণসংখ্যা এন, তোমাকে এখন হিসাব করতে হবে টোটাল গণসংখ্যা, এখানে যদি বলা না থাকে তোমাকে হাতে হিসাব করতে হবে টোটাল গণসংখ্যা কত ছিল। আচ্ছা, গণসংখ্যা তোমার 188 জন ছিল, যোগ করে দেখবে 188, এবং ধাপ বিচ্যুতি তোমার যোগফলটা লাগতেছে না, সামেশন অফ এফ আই ইউআইটা লাগতেছে তোমাকে, সামেশন অফ এফ আই ইউআইটা তোমাকে লাগতেছে। তাহলে আমি যদি হিসাব করি সামেশন অফ এফ আই ইউআই, এটা এর এফ আই ইউআই এর যোগফলটা সবগুলো তোমাকে যোগ করতে হচ্ছে, সবগুলো যোগ করে তুমি -37 পাবে, সবগুলো যোগ করে -37 পাবে। কথা হচ্ছে ভাই তুমি যেটা আনুমানিক গড় ধরছো, বুঝছো, এখানে গড়টা তোমাকে ওইটার আশেপাশে আসবে, ওইটার আশেপাশে আসবে। তাহলে এখন আমরা দেখো যে ওই সূত্রগুলোতে জাস্ট মানগুলো বসাই দিব, জাস্ট হচ্ছে মানগুলো বসাই দিব। দেখো তাহলে ভাই এ আনুমানিক গড় আমরা যেটা ধরছিলাম সেটা হচ্ছে ভাই 20। আচ্ছা, জাস্ট ওইটুকুই হচ্ছে তোমার একটু প্যারা, সামেশন অফ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই কত ভাই, এই যে বসাইছি সামেশন অফ এফ আই -37। তাহলে -37 ডিভাইডেড এন, টোটাল নাম্বার 188 জন ভাই, হিসাব করছি ক্যালকুলেটর ধরে তোমাকে হিসাব করতে হবে। 188 ইন্টু, দেখো ইন্টু শ্রেণী ব্যবধান কিন্তু 4, শ্রেণী ব্যবধান 4, 6 থেকে তুমি 2 বাদ দিবা, বুঝছো? শ্রেণী ব্যবধান হিসাব করার জন্য বড়টা থেকে ছোটটা বাদ দিবা, দেখবা শ্রেণী ব্যবধান তুমি পাওয়া যাবে এভাবে। ঠিক আছে, 4। তাহলে শ্রেণী ব্যবধানটা কিন্তু ভুল গেলে আমাদের হচ্ছে টোটাল ইনফরমেশন গুলাই ভুল যাবে। তাহলে দেখো এখন যদি আমরা হিসাব করি ভাই কত পাচ্ছি, যে ভাই 20 প্লাস এটা হিসাব করতে হবে 37 ভাই, এটা হচ্ছে তোমার একের চেয়ে অবশ্যই কি, অবশ্যই কম আসবে। 37 -37 ভাগ 188, 188 এর সাথে গুণ করতে হবে 4, তাহলে এটা 0.78, 0.78 এত, 0.78। ঠিক আছে, কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু -0.78। তাহলে এখন 20 থেকে ওটা বাদ দিলে কিছু একটা কম হবে, তাহলে 20 -0.78, তাহলে 20 থেকে ওটা বাদ দাও, 20 -0.78, তাহলে এটা আসতেছে 19.22। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়, 19.22। দেখো এই যে 20-এর কিন্তু কাছাকাছি তুমি পাইছো। ঠিক আছে, অন্যগুলো ধরলেও তোমাকে একইভাবে হতো, জাস্ট সাবধানে তোমাকে হিসাব নিকাশ ক্যালকুলেশনটা করতে হবে, কয়টা শ্রেণী নিতে হবে, ঠিক আছে, এইভাবে গুণে তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে গড়ের বিষয়টা গেল। এখন কেন্দ্রীয় প্রবণতার আমাদের এখন সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। মধ্যক কিন্তু ভাই অনেক রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে নরমালি মধ্যক, সেটা আমরা এমসিকিউ এ আসছে ওখান থেকেই দেখবো, কিন্তু এখন সারণী থেকে যে মধ্যক দুইভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা তোমাকে দেখাবো। দেখো
তাহলে মধ্যক নিয়ে আগে একটু তোমার আলোচনা করতে হয়। এটা কি ডুপ্লিকেট করা আছে না করে নিব, দাঁড়াও দেখি, ডুপ্লিকেট না করা থাকলে করতে হচ্ছে। ধরো করো নাই, তাহলে এটা ডুপ্লিকেট করলাম, বুঝলো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে মধ্যক আমরা একটু আলোচনা আগে করি, তারপরে দেখা যাক। মধ্যক, মধ্যক বলতে ভাই মাঝের ভ্যালুটা, মধ্যক বলতে মাঝের ভ্যালুটা। তাহলে আমি তোমাকে বলবো যে ধরো, ধরো তোমরা এটা কিভাবে বলা যায়, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা দেখো, সংখ্যা দিয়ে ধরি আমরা, হচ্ছে বেজোড় সংখ্যা নিলাম, বেজোড় সংখ্যা এক থেকে শুরু করে এক, ধরো 3, 5, 9, 5 এর পর হচ্ছে 7, 9। এখন বলবো এই ভাই এই 5টা সংখ্যার মধ্যে কত, মাঝখানে কি অবস্থিত, তখন তুমি কি বলবো, ভাই এন এর মানটা হচ্ছে বিজোড়। দেখো এখানে এন এর মানটা হচ্ছে বিজোড়, তাহলে এন যখন তোমার বিজোড় হয়, এন যখন বিজোড় হয়, এন বিজোড়, এন এর মান ভাই বিজোড় হলে এন প্লাস অন করতে হচ্ছে ভাগ 2 তম পদই হচ্ছে মধ্যক, এত তম পদের মানটাই হচ্ছে মধ্যক, এততম পদের মান। তাহলে তুমি দেখতে পাচ্ছ ভাই এখানে মধ্যকটা হচ্ছে 5, তার মানে তুমি দেখো এখানে দেখো যে মোট সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এন এর মানটা হচ্ছে 5 প্লাস 1 ডিভাইডেড 2, অর্থাৎ 6/2, অর্থাৎ 3তম পদের মান, 3তম পদের মানটাই কিন্তু মধ্যক দাঁড়াচ্ছে, 3তম পদ। তাহলে এততম পদ, এত অর্থাৎ 3তম পদ, এততম পদের মান। তাহলে 3 নম্বর পদের মানটাই হচ্ছে মধ্যক। সুতরাং এখান থেকে বলতে পারো ভাই যে মধ্যক ইকুয়ালস টু কত, 5। তাহলে এইটাই তোমাকে জাস্ট একটু বাড়াই দেওয়া হলো, সেটা হচ্ছে কেমন, ধরো 1, 3, 5, 7, 9, তারপর একটা 11। তাহলে এখন তুমি দেখতে ভাই মাঝের পদে কিন্তু দুইটা সংখ্যা পড়ে গেছে, কি কি পড়ছে, 5 আর 7, 5 আর 7। তাহলে এখানে দেখো এন ইকুয়ালস টু যদি জোর হয়, তাহলে এটার ক্ষেত্রে তোমাকে একটু বলে দিই, এন যদি জোর হয়, এন জোর হলে, জোর হলে এন যদি জোর হয়, তাহলে তোমাকে কি করতে হবে, হচ্ছে n/2 প্লাস n/2 + 1 এততম পদ, এততম পদ নিতে হবে, এটাকে 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। বুঝি নাই ভাই বিষয়টা, হচ্ছে দেখো তো সংখ্যা দিয়ে তাহলে তোমাকে বুঝাই দেয়। সেটা হচ্ছে যে দেখো যে এখানে ভাই n/2 অর্থাৎ কি, যেহেতু জোর তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, তাহলে 6/2 অর্থাৎ 6/2 তাহলে 3, তারপরেরটা 6/2 + 1 4। তাহলে এততম পদের মান, এততম পদের মান ভাগ 2, এটাকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে তুমি দেখো যে 3 নম্বর পদের মান হচ্ছে 5, আর পরের পদের মান হচ্ছে তোমার 7, তাহলে 5 + 7 ভাগ 2, এটা হচ্ছে অ্যান্সার। 5 + 6, মানে সরি 7, 6 লিখতেছি কেন, বেজোড় সংখ্যা নিচ্ছে, 5 + 7 ভাগ 2, তার মানে 5 7 12 ভাগ 2 অর্থাৎ 6। তাহলে এটার মধ্যকটা কিন্তু 6। তো এই হচ্ছে তোমার, যদি গ্রুপ ডাটা না থাকে, অর্থাৎ সাজানো ডাটা না থাকে, সারণীবদ্ধ ডাটা না থাকে, তাহলে তুমি এইভাবে মধ্যক বের করতে পারবে। এখন তো আমরা দেখবো যে সারণীবদ্ধ ডাটা থেকে কিভাবে মধ্যক বের করতে হয়। দেখো তাহলে এই যে দেখো এখানে 60 জন আছে ভাই, এখানে কি এন এর মানটা হচ্ছে, তাহলে মধ্যকের দেখো আমরা কিন্তু সূত্র দুটো শিখছি, এখন জাস্ট এখানে অ্যাপ্লাই করবো ভাই। এখানে দেখতে পাচ্ছি বা সারণীতে দেওয়া আছে এখানে এন জোর, n = 60। তাহলে ভাই জোর হলে যেন কি হয়, বেজোর হলে কি হয়, সেটা আমরা দেখবো। তো জোর যদি হয় তাহলে আমাদের কোনো কি থাকে না, বলো। আচ্ছা দেখো এই যে এন এর মান যখন তোমার জোর হলে দুইটা পদ্ধতিতে তোমাকে এটা বের করতে হয়, আর যখন বিজোড় হয় তখন তুমি একটা পদ্ধতিতে এই মানটা বের করতে পারো। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি, আগে একটা কপি করলাম সেটা বই, আচ্ছা এই যে এটা, আচ্ছা তাই তো বলি যে জোরটা আগে চলে আসছে, তার মানে এইটা তুমি এখানে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এই যে তাহলে আগে বেজোড়টা হিসাব করি, তারপরে জোরেরটা দেখবো ভাই। তাহলে বেজোড় যেন হলে তাহলে n = এখানে n = ভাই 51, ঠিক আছে। তাহলে মধ্যক হবে, মধ্যক মধ্যক ইকুয়ালস টু, কত ভাই, 51 + 1। আচ্ছা আমি যদি আগে ইয়েটা লিখি, সংজ্ঞাটা লিখি, মানে সূত্র আকারে লিখি, n/2
n+1/2 এততম পদের মানটাই হচ্ছে মধ্যক, এততম পদের মান। আচ্ছা আচ্ছা, তারপর তুমি দেখো তাহলে এততম পদ, তাহলে 51কে 2 সাথে এক যোগ করতে হচ্ছে 52/2, 52/2 অর্থাৎ 26, 26 দুগুণা 52, এততম পদের মান, এততম পদের মান। তাহলে দেখো তোমার 26তম পদ আসলে কোথায় আছে, 26তম পদ যেখানে আছে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক নির্ণয় করতে বলতে তোমাকে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে, এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মধ্যক বলতে ভাই মধ্যক শ্রেণী, এখানে এই মধ্যক বলতে মধ্যক শ্রেণী, এটা সবসময় মাথায় রাখবে। মধ্যক শ্রেণী। এখন তোমাকে দেখতে হবে যে 26 নম্বর পদ কোথায় আছে। 26 নম্বর পদ তুমি দেখে কিন্তু বলতে পারতেছো না যে ভাই 26তম পদ আসলে কোথায় আছে। এখন এটার জন্য তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে, যে 26তম পদ কোথায় আছে সেটা দেখার জন্য। তাহলে দেখো আমরা যদি ওইটা একটু নির্ণয় করি, দেখো আচ্ছা দেখো তাহলে যে 26 নম্বর পদটা আসলে ভাই কোথায় আছে এটা একটু দেখি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি ভাই, আমরা জানি যে প্রথম যেটা গণসংখ্যা থাকে সেটা বসে যায়, অর্থাৎ 4, এখানে 4 বসে যাবে। আচ্ছা এখন আমরা লিখি এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে এটাতে ভাই 4 থাকবে, সমস্যা নাই। এইটা হয়ে যাবে 4 আর 6 কত, 10, এই পর্যন্ত 10। তারপরে এটা হয়ে যাবে 10, 10-এর সাথে 12, 22, 22-এর সাথে তোমাকে 16 যোগ করতে হবে, তার মানে 8, 38, 38-এর সাথে 8 যোগ করলে তোমার 46, 46 আর 5, 51, ঠিক আছে। 46-এর সাথে তোমাকে এটা যোগ করলে 51। এখন দেখতে হবে 26 নম্বর পদ ভাই কোথায় আছে, 22 নম্বর পদ পর্যন্ত আছে 160-এ। তার মানে দেখো যে 26 নম্বর পদ তুমি কোথায় পাচ্ছ ভাই, 26 নম্বর পদ কিন্তু ভাই এই যে তোমার এইটাতে আছে, দেখো এই যে এটা, অর্থাৎ 26, অর্থাৎ 23 থেকে তাহলে এটাকে তুমি একটু জুম করে দেখো, 23 থেকে 38 পর্যন্ত কিন্তু তোমার কত, এই যে 165-তে 165 শ্রেণীতে আছে। তাহলে মধ্যক কিন্তু ভাই আমি বলছি যে মধ্যক বলতে মধ্যক শ্রেণীটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভাই মধ্যক শ্রেণীটা কত, 165, ঠিক আছে। তাহলে মধ্যক এততম পদের মান এততম পদ, মানে তাহলে সুতরাং মধ্যক কত দাঁড়ালো, সুতরাং মধ্যক ইকুয়ালস টু 26তম পদের মান, অথবা তুমি এখানে শ্রেণী বলতে পারো। মধ্যক বলতে কিন্তু ভাই মধ্যক শ্রেণীটাই বোঝায়। তাহলে 165। আচ্ছা বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, মধ্যক কিন্তু আমি বলতেছি ভাই কেন্দ্রীয় প্রবণতাতে গড় নির্ণয়টা সোজা, প্রচুরকও সোজা, কিন্তু মধ্যকে একটু কিন্তু ঝামেলা বাজে, বুঝছো? আচ্ছা দেখো যে এটা হচ্ছে 60 জন আছে, তাহলে ভাই এখানে 60, তাহলে এটা সূত্রটা কিন্তু তুমি জানো ভাই, যে এটা সূত্রটা হচ্ছে যে মধ্যক এটাও এখানে n = 60, এখানে n = 60, সুতরাং মধ্যক n/2 প্লাস 1 এততম পদের মান ভাগ 2, এততম পদের মান ভাগ 2 তোমাকে মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা একটু দেখে আসি যে ক্রমযোজিত গণসংখ্যা কি আসে। তাহলে এফসি ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এটা তো ভাই 2, এটা হচ্ছে 2 4 6 6, এটা হচ্ছে 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে এটা যোগ করলে 7 যোগ করলে 20, 30, 30-এর সাথে তাহলে 46, 46 আর 6 52, 52-এর সাথে 4 যোগ করলে তোমার 56, 56-এর সাথে 3 যোগ করো 59, আর এটা হচ্ছে 60। এখন ক্রমযোজিত গণসংখ্যা বলতে তোমাকে কি বোঝায়, তুমি যদি একটু খেয়াল করো যে দেখো এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত ভাই, এটার তোমরা যদি একটু খেয়াল করো যে ভাই এটার এই যে 85, এটার ক্রমযোজিত গণসংখ্যা 52, অর্থাৎ এই 85 শ্রেণী পর্যন্ত টোটাল তোমার হচ্ছে 52 জন কি আছে, 52 জন গণসংখ্যা আছে, বুঝছো? 52 জন গণসংখ্যা আছে যে এই 85 পর্যন্ত। তোমাকে যদি বলে 100 পর্যন্ত, দেখো 100 পর্যন্ত কয়জন ভাই টোটাল, কারণ শেষ নাম্বার পর্যন্ত তো সব সংখ্যা থাকবে, তাহলে সবগুলোর যোগফল 60, বুঝছো? এই হচ্ছে বিষয়। তাহলে তোমাকে যদি বলা হয় প্রথম শ্রেণীতে কয়জন, প্রথম শ্রেণী পর্ব শ্রেণী অর্থাৎ 45 শ্রেণী পর্যন্ত, তাহলে 45 শ্রেণী পর্যন্ত তোমার দেখো কয়জন, 2 6 জন, 2 4 6 জন, ঠিক আছে। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, আসলে এটাই বোঝায় যে একটা শ্রেণী পর্যন্ত টোটাল কতগুলো গণসংখ্যা আছে, বুঝছো? আচ্ছা তাহলে দেখো এখন এটার মানটা জাস্ট হিসাব করতে হচ্ছে, আর কিছু না। তাহলে এখন হিসাব করে জাস্ট হচ্ছে তুমি মধ্যকের মানটা বের করো।
তাহলে মধ্যক এখন কত হবে ভাই, n/2, অর্থাৎ মোট হচ্ছে 60, 60/2 30, 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 31, 30/2 প্লাস আর 31তম পদের মান, এততম পদের মান ভাগ 2 পদের মান, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এটা থেকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাই 30তম পদ কোথায় আছে, 30, তাহলে এখান থেকে দেখো যে 30তম পদ আছে তোমার 70, মানে 70 প্রাপ্ত নম্বর। 30তম পদ হচ্ছে 70 প্লাস দেখো তারপর 30-এর পর অর্থাৎ 31 থেকে এটাকে যদি জুম করো তাহলে 31 থেকে 46 পর্যন্ত তোমার কোন নাম্বার শ্রেণীতে আছে, 80। তাহলে 31 থেকে অর্থাৎ 31তম পদ হচ্ছে তোমার আবার দেখতেছো 80, তাহলে এত ভাগ 2, তাহলে এটা কত, তাহলে মান এততম পদের মান বসাইছি, তাহলে 75, তাহলে এটা হচ্ছে 75। ঠিক আছে, আমি কিন্তু 30 প্লাস 31 যোগ করে 61 ভাগ 2 এটা কিন্তু বের করি, এটা কিন্তু অনেকে বের করে মিলাতে চাও আর কি। তোমাকে দেখতে হবে যে ওই গণসংখ্যাগুলো 30তম পদের এবং 31তম পদের যে গণসংখ্যা সেটা আসলে কোন শ্রেণীতে আছে, সেটার দুইটার যোগফলকে যোগ করে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটার মধ্যে হচ্ছে তুমি পাইলে কত ভাই, 75। ওকে, তাহলে দেখো প্রচুরক, প্রচুরকের বিষয়টা সোজা, তোমাকে জাস্ট এই শ্রেণীটা কিচ্ছু করতে হবে না, তোমাকে এটাই জাস্ট হচ্ছে বসাইতে হচ্ছে, এটাই সুন্দর করে তোমাকে লিখতে হচ্ছে। প্রচুরক নির্ণয় সূত্রটা লিখে আমরা জাস্ট হচ্ছে দেখো অঙ্কগুলো করবো। যে প্রচুরক, প্রচুরক নির্ণয় সূত্রটা খুবই ইজি। প্রচুরক, তাহলে গড় মধ্যক গেল, প্রচুরক, মধ্যকের আরো কিছু কাহিনী আছে, আমরা সামনে দেখবো, আরেকটা ম্যাথ করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রচুরক, প্রচুরক, প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে ভাই, প্রচুরক ইকুয়ালস টু, প্রচুরক ইকুয়ালস টু L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এটা কিন্তু ব্র্যাকেট দিলেও তুমি দিতে পারো, এইটুকু মিলে। এখন কোনটাকে কি নির্দেশ করে আমরা দেখবো, বুঝছো? দেখো তাহলে দেখো এই যে এলটা, এল হলো প্রচুরক শ্রেণীর, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। আচ্ছা গেল। আর তোমার তারপরে হচ্ছে F1, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে প্রচুরক শ্রেণীর, প্রচুরক শ্রেণীর Fi মাইনাস তার পূর্ববর্তী, পূর্ববর্তী, পূর্ববর্তী শ্রেণীর Fi, এটার বিয়োগফল। এখন ভাই F2, F2টা হচ্ছে প্রচুরক শ্রেণীর, প্রচুরক শ্রেণীর Fi মাইনাস পরবর্তী শ্রেণীর, পরবর্তী শ্রেণীর Fi, এটাকে বাদ দিতে হবে। এই হচ্ছে বিষয় আর কি, বুঝছো? এই হচ্ছে বিষয়, এখানে কমপ্লেক্সের কিছু নাই ভাই। এখন কথা হচ্ছে ভাই প্রচুরক শ্রেণী কোনটা, যেটাতে ভাই প্রচুর ভ্যালু থাকবে, অর্থাৎ ভ্যালুর মানটা বেশি থাকবে, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, সেটাই হচ্ছে কি ভাই প্রচুরক শ্রেণী। তাহলে তুমি দেখো এখান থেকে ভ্যালুর মানটা ভাই প্রচুর কোথায়, প্রচুর হচ্ছে তোমার এই যে 25, এটাই হচ্ছে প্রচুর। তাহলে ভাই এটা লোয়েস্ট, এটার যে শ্রেণীতে অবস্থিত সেটা লোয়েস্ট ভ্যালুটা কত, সেটা লোয়েস্ট শ্রেণী সীমার ভ্যালুটা হচ্ছে ভাই 41। দেখো কত বোঝার চেষ্টা করো। তাহলে এল, তাহলে এল ইকুয়ালস টু ভাই আমরা পাইলাম 41, 41। আচ্ছা F1, F1 জানো কি ভাই, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর Fi, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত ভাই 25, 25 থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তোমাকে বাদ দিতে হবে। তাহলে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আগের শ্রেণীতে কিছু আছে নাই, তার মানে ওইটার মানটা শূন্য, তাহলে শূন্য বাদ দিছি। ঠিক আছে, শূন্য বাদ দিলে এটার মানটা পেলাম কত ভাই 25। ঠিক আছে, যদি থাকতো, যদি থাকতো তাহলে আমরা বাদ দিতাম। তাহলে তুমি দেখো F2 কত ভাই, F2টা হচ্ছে, F2টা হচ্ছে যে এটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তাহলে এটা হচ্ছে 25, 25 থেকে তোমাকে কি বাদ দিতে হচ্ছে, তার পরবর্তী যে শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ তোমাকে এই যে 20টা কিন্তু বাদ দিতে হচ্ছে ভাই, এই যে 20, এগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে এই 20টা বাদ দিয়ে দিলে 5 থাকে, 20টা বাদ দিয়ে দিলে তোমার কত থাকে, ইকুয়ালস টু থাকে 5, ইকুয়ালস টু 5। তো সব ভ্যালু বের করছি, জাস্ট হচ্ছে এখানে বসাই দিব। প্রচুরক নির্ণয় কোনো প্যারা নাই, ঠিক আছে? যদি অশ্রেণীবদ্ধ ডাটা থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা এমসিকিউ দেখবো। ওকে, তাহলে দেখো, তাহলে জাস্ট মানটা বসাই দাও, মান কত আসতেছে ভাই, মানটা হচ্ছে 41, 41 প্লাস F1, F1 এর ভ্যালুটা পাইলাম ভাই 25। আচ্ছা 25, আচ্ছা 25 পেলাম, আর এটা পাইছি F1 এর হচ্ছে 25, আর এটা পাইছি 5, কিন্তু শ্রেণী ব্যবধান তোমাকে সাবধান হিসাব করতে হবে। 50 থেকে 41 বাদ দাও, তাহলে তাহলে দেখো
এইটার তোমার শ্রেণী ব্যবধান নির্ণয়ের আমরা একটু দেখি এটা কি আসতেছে, যে আসলে কোথেকে কোথায় হচ্ছে এটা। এই দেখো, এটা যদি আমরা একটু জুম করে দেখি তাহলে 50 বড় মান মাইনাস ছোট মান যোগ 1, তাহলে 50 মাইনাস কত 41, 41 তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে এটাই হচ্ছে তোমার সূত্র। তাহলে এটা থাকতেছে 9 প্লাস 1, অর্থাৎ শ্রেণী ব্যবধানে কিন্তু তোমাদের মানে 10 আসতেছে, তাহলে এটাকে 10 বসাই দিতে হচ্ছে। এটা হচ্ছে সূত্র, আগেরটা তুমি এই সূত্র দিয়ে করতে পারো যদি গুণে না বের করতে পারো। আচ্ছা, তাহলে যে এটাকে তুমি ইন্টু আকারে দিতে পারো, দিয়ে হিসাব করলে এখানে ভাই 41, আচ্ছা 41 প্লাস 25 ভাগ 30 ইন্টু 10, 25 ভাগ 30 ইন্টু 10 ক্যালকুলেটরে বসিয়ে দিবা, 25 নিচে 30 গুণ 10, তাহলে হিসাব করলে এটা এর সাথে হচ্ছে তোমাকে এর সাথে প্লাস করতে হচ্ছে তোমার, এটাকে মানটা বসায়, এটার মানটা আসতেছে তোমার 8.33, 8.33, তাহলে একবার এর সাথে আমি 41 যোগ করে দিব, 41, তাহলে তোমার 49.33, দেখি তো মিললো কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এত 0.33, খুবই সাবধানে করবে এসব হিসাব নিকাশ। তাহলে এই হচ্ছে প্রচুরক, প্রচুরকে কোনো আর ঝামেলা নাই। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখবো গ্রাফ। তাহলে ভাই গ্রাফের বিষয়টা আমরা হচ্ছে দেখলাম যে গ্রাফ হচ্ছে, দেখো গ্রাফটা খুব ইজি। এটা দেখলাম ভাই 3 ধরনের টোটাল গ্রাফ আছে, একটা হচ্ছে আপনার আয়তলেখ, একটা হচ্ছে আয়তলেখ। আচ্ছা 2 সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আচ্ছা 3 হচ্ছে তোমার অজীব রেখা বা অজীব রেখা, ঠিক আছে। তাহলে এই তিনটাই আসবে আর কি, এই তিনটাই আমরা দেখানোর চেষ্টা করবো। তো প্রথমত আছে যে অজীব রেখা অঙ্কন করো। তাহলে ভাই অজীব রেখার তোমার হচ্ছে নিকনেম কি, অনেকে নিকনেম থাকে না যে একটা সাথে আরেকটা, এটা নিকনেমই ভাই ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, যোজিত গণসংখ্যা গ্রাফ, এইটাই আর কিছু না। একটু সুন্দর করে এটা দেখানো যায় পরেরটাতে, দেখো এই যে আমরা গ্রাফ নিছি এখানে দেখাবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা গ্রাফের বিষয়টা দেখলাম যে 3 ধরনের টোটাল গ্রাফ হয়, একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, লাস্টেরটা হচ্ছে অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ। তো আমরা সহজটা দিয়ে শুরু করব, ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ বা অজীব রেখা অঙ্কন। তো এটার জন্য আসলে আমাদের কি কি দরকার হয় দেখো, এটার জন্য আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয়, আর কিছু না। এখন দেখো এই যে তোমার এক্স অক্ষ বরাবর তোমাকে নিতে হবে শ্রেণীর উচ্চ সীমা, এবং অয় অক্ষ বরাবর তোমাকে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো? অর্থাৎ এখান থেকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটু নির্ণয় করি, দেখো যে ক্রমযোজিত গণসংখ্যা বা এফসি, বুঝছো, এফসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটার হচ্ছে ভাই এটা তো 8 হবে, দেন 8-এর সাথে পরেরটা যোগ 12 অর্থাৎ 20, 20-এর সাথে এটা যোগ করলে 35, আর এটার সাথে তোমাকে এটা যোগ করলে হবে তোমার কত 35 আর 15 50 আর 53, 53-এর সাথে 7 যোগ করলে অর্থাৎ 60, ঠিক আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা তোমাকে বলতে কি বোঝায়, এখানে তুমি একটু নোটিস করো যে ভাই এই 53 মানে পর্যন্ত কি বোঝায়, এই 53 ভ্যালু বলতে কি বোঝায়। এটা হচ্ছে যে এই 31 থেকে 40 এই শ্রেণীসীমার আগ পর্যন্ত টোটাল গণসংখ্যা আছে 53 জন, তাহলে দেখো তুমি যদি বলতে পারো ভাই যে 41 থেকে 50 অর্থাৎ এর আগের শ্রেণী পর্যন্ত টোটাল গণসংখ্যা আছে কয়জন, 60 জন। তো এখন এটাতে গ্রাফ অঙ্কনের জন্য আমাকে এক্স অক্ষ বরাবর কি নিতে হবে ভাই, এক্স অক্ষ বরাবর নিতে হবে যে শ্রেণীর শুধু উচ্চ সীমাগুলো, শ্রেণীর উচ্চ সীমা তোমাকে এটাতে গ্রাফ কাগজে কি লিখতে হবে আমি বলে দিচ্ছি। আর এটাতে ওয়াই অক্ষ বরাবর এটাকে নিতে হবে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা এখন তুমি দেখো এটার উচ্চ সীমা তোমাকে বসাইতে হবে, শুধু উচ্চ সীমাগুলো জাস্ট তুমি যদি বসাই দাও তাহলে দেখো কি আসে। তাহলে এক্স অক্ষ বরাবর তোমাকে উচ্চ সীমা বসাইতে হবে, তাহলে এখানে দেখো ভাই 10 20 30 40 50, ঠিক আছে। তাহলে এখান থেকে নিতে হবে, তাহলে তুমি এখান থেকে শুরু করো যে 10 20 30 40 50, তাহলে তুমি গ্রাফ কাগজে এক্স অক্ষ বরাবর, আচ্ছা একবার টোটালি গ্রাফ কাগজে কি লিখতে হবে বা বাংলায় কি লিখতে হবে বলে দিচ্ছি। তাহলে এখন আমরা হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো, এখানে তোমার সুবিধা মতো হিসাব করতে হবে। যদি দেখো ভ্যালুটা 100 এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ 100 বা টোটাল নাম্বারটা 100 200 150 এরকম যাচ্ছে, তখন তোমাকে প্রতি ঘর সমান 4-5 একক ধরতে হবে, অর্থাৎ একটা ক্ষুদ্রতম বর্গঘর সমান তোমাকে 4 একক বা 5 একক ধরলে তুমি গ্রাফটা এক্সাক্ট গ্রাফ হবে। তাহলে এখানে দেখো যেহেতু 60 অর্থাৎ 70 থেকে 80-এর মধ্যে থাকলে তোমাকে 2 ঘর সমান 1 একক ধরলেই হচ্ছে।
তাহলে এখানে আমরা দেখো যে প্রতি 2 ঘর সমান 1 একক ধরে আমরা গ্রাফ কাগজটা আঁকাবো আর কি, ছক কাগজটা আঁকাবো। দেখো তাহলে এখানে প্রথমে বসাতে হবে 10-এ বসাতে হবে ভাই হচ্ছে 8। তাহলে 8 বসাইলে কত হচ্ছে, প্রতি 2 ঘর সমান 1 একক, তাহলে 2 4 6 8 এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের 8। 20-এ চলে যাচ্ছে কত, দেখো 20-এ যাচ্ছে 20, তাহলে ভাই এটা হচ্ছে 10, এটা 20, অর্থাৎ এখানে চলে যাচ্ছে এখানে 20। আচ্ছা 30-এ নিতে হচ্ছে আমাদের কত, 30-এ নিতে হচ্ছে 35, তার মানে এটা 20 হলে এটা হচ্ছে 30 এর অর্ধেক অর্থাৎ 35, তাহলে 30 তার অর্ধেক অর্থাৎ এইখান ভ্যালুটা হচ্ছে আমাদের 35। পরেরটাতে নিতে হচ্ছে ভাই 53, তার মানে দেখো 10 20 30 40 50, 50 থেকে 52, 52, তাহলে এটা হচ্ছে 50-এর ঘর, 50 থেকে এটা হচ্ছে 40, 40 কত, তাহলে 53, 52, আর এই যে এটা অর্ধেক হচ্ছে 53 এখানে। আচ্ছা পরেরটাতে যাতে হচ্ছে 60, 60, তাহলে ভাই এটা তো 50, 50, আর এটা হচ্ছে 60 এখানে, এখানে হচ্ছে তোমার 60-এর ভ্যালুটা। এখন জাস্ট হচ্ছে তোমার এই বিন্দুগুলো তুমি হচ্ছে স্কেল দিয়ে জাস্ট অ্যাড করে দিবা, বিন্দুগুলো স্কেল দিয়ে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো একটু স্কেল দিয়ে এটা অ্যাড করে দিই এখান থেকে এটা, দেন এখান থেকে এটা যোগ করি, এটা থেকে এটা, দেন এটা থেকে এটা, তো এটাই হচ্ছে আমাদের। আচ্ছা দেখো মোটামুটি এখন এখান থেকে জাস্ট এটা তুমি অ্যাড করে দিবা, নিচের একটা তোমার এক্স অক্ষের সাথে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে, যে কোনো একটা পয়েন্টে অ্যাড করে দিলেই হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাই কি, ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ বা অজীব রেখা। তাহলে এটা বর্ণনা তুমি কিভাবে লিখবে, তোমাকে এক্স অক্ষ বরাবর কোনো স্কেল নিতে হবে না বা মান নিতে হবে না, তুমি বলবা যে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মানগুলো বসিয়ে এবং ওই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মান বসাই, প্রতি অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ক্ষুদ্র 1 বর্গঘর সমান 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বসিয়ে ছক কাগজে ক্রমযোজিত গণসংখ্যার বিন্দুগুলো স্থাপন করে যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার কি, সেটাই যে রেখা আমরা পাই সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার গ্রাফ। ঠিক আছে, এরকম সুন্দর করে লিখলেই হবে। স্যাররা আসলে তোমাদের পড়বে না এই লাইনটা, তোমাকে জাস্ট হচ্ছে কাটাকাটি না করে একটু সুন্দর করে ভাষাটা লিখতে হবে এবং মাপটা তোমাকে সঠিক লিখতে হয়ে যাচ্ছে, যে প্রতি উচ্চতা বরাবর প্রতি 1 বর্গঘর সমান 2 একক, 1 বর্গঘর সমান 2 একক, এটা তুমি করছো আর কি। আচ্ছা পরের গ্রাফটা দেখো, পরেরটা হচ্ছে তোমার এটা বলছে বহুভুজ এবং অজীব রেখা। অজীব রেখাটা তো ভাই আমরা দেখলাম, এখন গণসংখ্যা বহুভুজটা দেখবো। তো গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে তোমাকে জাস্ট হচ্ছে মধ্যমানটা দরকার, শ্রেণীর মধ্যমানটা তোমার এখানে দরকার, আর কিছু না, শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা যদি এটা তুমি আলাদাভাবে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে আলাদাভাবে করে দিচ্ছি, দেখো আচ্ছা তাহলে এই যে এটা দাগ দিলাম, দিলাম দিলাম আচ্ছা তাহলে এটা হচ্ছে ভাই শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো, মধ্যমানকে কিন্তু ভাই এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, এক্স আই। ঠিক আছে, আচ্ছা তাহলে মধ্যমান কি ভাই, পরেরটা যোগ আগেরটা ভাগ 2, 30 প্লাস 31, 30 সরি 40 প্লাস 31, 40 প্লাস 31 ভাগ 2, তাহলে এটা করলে আসতেছে 35.5, এটা করলে তোমার 35.5, তাহলে এটা 35.5, তাহলে এটা আসবে ভাই 45.5, 45.5, এটা আসছে তোমার 55.5, 55.5, এটা হবে তোমার 65.5, 65.5, আর এটা হবে 75.5, আর এটা হবে 85.5, আর লাস্টেরটা হবে 95.5। ওকে, তাহলে এটাই তোমাকে জাস্ট গ্রাফে প্লট করতে হবে, এইটাই জাস্ট তোমাকে গ্রাফে প্লট করতে হবে। তাহলে আমরা দেখো ওই ভ্যালুটা আমাদের এখানে করা বেটার ছিল, এখানে করাই বেটার ছিল, তাহলে আমাকে আবার একটু কষ্ট করে করতে হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু ওখান থেকে মানগুলো বের করছি, এখানে জাস্ট তোমার হচ্ছে গ্রাফে বসাবো। তাহলে আমরা দেখি, আচ্ছা কালারটা চেঞ্জ করে, ঠিক আছে,
তাহলে এইটাই হচ্ছে আমরা এখন এদিকে নিব একটা। তাহলে তুমি একটু দূর থেকে শুরু করবে, বুঝছো? তুমি একটু দূর থেকে শুরু করবে, দূর থেকে, সেটা হচ্ছে আমি দেখাই। তাহলে ভাই এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমানগুলো নিতে হবে এবং অয় অক্ষ বরাবর তোমাকে নিতে হবে শ্রেণীর মধ্যবিন্দু। দেখো ভুল বলছি আমি একটু, এক্স অক্ষ বরাবর নিতে হবে শ্রেণীর তোমার হচ্ছে ব্যবধান, সরি, এখানে দেখো যে এক্স অক্ষ বরাবর তুমি হচ্ছে যে মধ্যবিন্দুগুলো নিবে, আর উচ্চতা বরাবর তোমার হচ্ছে যে এই পয়েন্টগুলো বসাইতে হবে। উচ্চতা বরাবর তোমাকে বসাইতে হবে 6, 8, 10, 12, 5, 7, 2, বুঝছো? আর কিছু না। দেখো তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, তাহলে প্রথমটা হচ্ছে ভাই 35.5, তাহলে প্রথমটা হচ্ছে 35.5, প্রথমটা হচ্ছে তোমার 35.5, তাহলে এখানে নিতে হবে 35.5, 35.5, পরেরটাকে নিতে হবে তোমার 45.5, পরেরটাতে নিতে হবে 45.5, তারপরেরটাতে তোমার 55.5, তারপরেরটা 65.5, তারপরেরটা নিতে হবে 75.5, তারপরেরটা নিতে হবে 85.5, আচ্ছা 85.5, আর তারপরটা নিতে হবে 95.5, 95.5। তাহলে ভাই আমি আবার একটু সামারি টানি, যদি যদি তোমাকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে বলে, তাহলে তোমার এক্স অক্ষ বরাবর যাবে শ্রেণীর মধ্যমান এবং অয় অক্ষ বরাবর অর্থাৎ উচ্চতা বরাবর যাবে তোমার গণসংখ্যা। এখন তোমাকে গণসংখ্যার ভ্যালুগুলো দেখে জাস্ট হচ্ছে তোমাকে বিষয় মানে বসাইতে হবে। দেখো আগের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে উচ্চতাটা বেশি ছিল ভাই, 60 পর্যন্ত ছিল, 60 পর্যন্ত ছিল। এই জন্য কি করছি, এই জন্য ভ্যালুটা প্রত্যেক 2 ঘর সমান 1 একক ধরছি, কিন্তু এখানে দেখো প্রতি 1 ঘর সমান তুমি হচ্ছে 1 ঘর সমান 1 একক ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে, 1 ঘর সমান 1 একক ধরলেই হচ্ছে। তাহলে আমরা দেখো যে প্রত্যেক মানে এই শ্রেণীর মধ্যবিন্দুতে তোমাকে বসাইতে হচ্ছে 6, তাহলে এটাতে তোমাকে 6 বসাইতে হচ্ছে, তাহলে এটাকে 6 বসাইলে 5 আর 1 6 এখানে পড়তেছে। আচ্ছা পরেরটাতে তোমাকে বসাইতে হচ্ছে 8, অর্থাৎ 8 বসে এটাতে বসাইতে হচ্ছে 8, তাহলে 5 6 7 8 এখানে। আচ্ছা পরেরটাতে বসাইতে হচ্ছে 10 10, তাহলে এটাতে বসাইতে হচ্ছে 10, তাহলে এখানে। আচ্ছা পরেরটাতে বসাইতে হচ্ছে তোমাকে 12, তাহলে 12 কিন্তু ভাই এখানে। পরেরটাতে বসাইতে হচ্ছে 5, তাহলে এখান থেকে ভাই এই যে 5। আচ্ছা তারপরটাতে হচ্ছে 7, এটাতে বসাতে হচ্ছে ভাই 7, এই যে 5 2 7, তারপরটা 2, তাহলে ভাই এই যে 2। এখন এই সবগুলো ভাই যোগ করবে, এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে এটা তোমাকে জাস্ট যোগ করতে হচ্ছে, তাহলে জাস্ট যোগ করতে হচ্ছে। তাহলে আমরা একটু যোগ করে দিই, দেখো হলুদ কালি দিয়ে যোগ করলে দেখি তো কেমন হয়। দেখো এটার সাথে এটা যোগ করলাম, দেখি তো একটু বেশি মোটা হয়ে গেল। আচ্ছা প্রত্যেকটার সাথে যোগ করে যে ভুজটা পাবো আমরা সেটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখন শেষেরটুকু আমরা হচ্ছে তোমার মিলাই দিব, শেষেরটুকু হচ্ছে আমরা মিলাই দিব একটা মাঝখানে মিলাই দিলে হচ্ছে, ধরো এখানে আগে শূন্য ছিল অর্থাৎ এইখানে পয়েন্টে শূন্য ছিল, আর একটু দূর থেকে তোমাকে শুরু করতে হচ্ছে, এইখানে ধরলাম। ধরো তোমাকে এইটা এখানে নিলে হচ্ছে যে এখানে আরেকটা ঘর তোমাকে ফাঁকা রাখতে হতো, বুঝছো? এখানে এই পাশে আমি একটা ফাঁকা রাখলে বেটার হতো, বাম পাশে, বুঝছো? আচ্ছা এইটা এখান থেকে এখানে তুমি যোগ করে দিলা, তার মানে এখানে বোঝাচ্ছে কি ভাই, আচ্ছা তাহলে দেখো প্রত্যেক 5 ঘর পর পর কিন্তু ভাই, প্রত্যেক 5 ঘর পর পর কিন্তু ভাই আমি বিন্দুটা হচ্ছে শূন্য দাগের সাথে মিলাই দিছি। তুমি এটা করে দিবা যে এটা হচ্ছে তোমার, এখন এইটাকে জাস্ট হচ্ছে তুমি কালার করে দিবা এখানে নিচ থেকে, এটা তুমি কালার করে দিলে এটাই হচ্ছে তোমার কি গণসংখ্যা বহুভুজ, এটাই হচ্ছে তোমার গণসংখ্যা বহুভুজ। তাহলে তোমাকে এখন বর্ণনাটা লিখতে হবে যে এটা হচ্ছে কিন্তু তুমি গণসংখ্যা নিছো, তাহলে গণসংখ্যা, তাহলে এই বরাবর ভাই আমরা নিচে হচ্ছে এটা নিচে হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে 5, এটা 5, এইটা হচ্ছে ভাই 10, এইটা 20, মানে 15 আর কি, সরি, তাহলে এটা হচ্ছে 15। তাহলে তুমি এটা খাতায় লিখে দিবা এরকম ভাবে যে তুমি এই বরাবর নিচে হচ্ছে, এই বরাবর হচ্ছে তোমার শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, আর এই বরাবর গণসংখ্যা, তাহলে এই বরাবর হচ্ছে গণসংখ্যা।
আচ্ছা, তাহলে পরীক্ষার খাতায় তোমাকে কি লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমার মধ্যমানগুলো নেই এবং ও এ প্রতি প্রতি তোমার হচ্ছে 2 বর্গঘর সমান 1 একক, অর্থাৎ দেখো এইটুকুর মধ্যে কিন্তু 10, 5-এর মধ্যে 10, তার মানে 2 বর্গঘর সমান 1 একক এবং ওই অক্ষ বরাবর গণসংখ্যা নেই এবং প্রতি 1 বর্গঘর সমান 1 একক নিয়ে বিন্দুগুলো স্থাপন করি, অর্থাৎ গণসংখ্যাগুলো স্থাপন করি, তারপরে কি বিন্দুগুলো যোগ করে যে ভুজটা পাই সেটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, একটু সুন্দর করে কথাবার্তাটা লিখবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর অজীব রেখাটা তো ওই অঙ্কন করে দেখাইছি, যেখানে জাস্ট হচ্ছে তোমার ক্রমজোড়িত গণসংখ্যা নিতে হবে, নতুন করে আরেকটা তোমাকে ছক করতে হবে। সেই ছকে কি করতে হবে ভাই, সেই ছকে তোমাকে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, সেই ছকে তোমাকে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা একটু কষ্ট করে তোমার কাজ থাকলো, এটা তুমি আঁকাই নিবা। ঠিক আছে, আমি কিন্তু দেখাই দিছি ভাই, আমি কিন্তু দেখাই দিছি। তাহলে এখানে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা এফসি, এফসি বসায় তোমাকে আগাইতে হবে। ঠিক আছে, ওই যে উচ্চতাটা তোমাকে একটু ধরতে হবে কি রকম ভাবে ভাই, সেটা হচ্ছে যে প্রতি 2 ঘর সমান 1 ঘর সমান তোমাকে 2 ঘর 2 একক ধরতে হবে, এইটাই। মানে মানগুলো জাস্ট তোমার এখানে কত হবে দেখো, এখানে কি বলা আছে কয়জন শিক্ষার্থী 50, তার মানে হাইয়েস্ট ভ্যালুটা যদি 50 হয়, তাহলে তুমি দেখো যে 2 ঘর সমান 1 একক ধরলে এখান থেকে যদি গ্রাফ শুরু করো, তাহলে এখান থেকে যদি তুমি গ্রাফ শুরু করো তাহলে এখানে যাচ্ছে কোথায় দেখো, তাহলে এটা হচ্ছে তোমার 5, 10, 15, 20, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে 2 ঘর সমান যদি তুমি 1 একক ধরো, তাহলে এটাই হয়ে যাচ্ছে 10, 20, 30, 40, 50, এখানে হয়ে যাচ্ছে, বুঝছো? একটু ঝামেলায় পড়ে যাওয়া যদি 1 ঘর সমান 1 একক ধরো, তুমি দেখবে গ্রাফের উপরে আটতেছে না, পরে স্যারের খাতা ধার নিতে হচ্ছে তোমাকে গ্রাফ টাকানোর জন্য। হ্যাঁ, তখন এখানে আঁকাইতে হবে। ওকে, স্যারের খাতা ধার নেওয়া যাবে না। দেখো, গণসংখ্যা বহুভুজ তো ভাই আঁকালাম, গণসংখ্যা বহুভুজ তো এটা তুমি পারবে। এখান থেকে তোমার হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বোঝো, উদাহরণ 12। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তোমাকে যদি কোশ্চেন করা হয় যে গণসংখ্যা নিবেশন সারণী, এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে এটার সংজ্ঞা তুমি কিভাবে বলতে পারো যে তোমাকে যে উপাত্ত সমূহ দেওয়া থাকবে সেটার নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যাকে সারণীভুক্ত করার জন্য বা সারণীভুক্ত করাকে তুমি বলতে পারো যে যে বলতে পারো গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন গণসংখ্যা বহুভুজ ভাই আমি অঙ্কন করে দেখাইছি যে এটার তোমার হচ্ছে উচ্চতা বরাবর নিতে হবে তোমার হচ্ছে, আমি যদি একটু সামারি টানি তাহলে তোমাকে এটাকে দুইটা যে বিষয় নিতে হবে, একটা হচ্ছে তোমার উচ্চতা বরাবর, অর্থাৎ ওই অক্ষ বরাবর তোমাকে নিতে হবে গণসংখ্যা, ওই অক্ষ বরাবর তোমাকে গণসংখ্যা, এবং আর তোমার এক্স অক্ষ বরাবর লাগতেছে কি, এক্স অক্ষ বরাবর লাগতেছে তোমার মধ্যমান, শ্রেণীর মধ্যমান, মধ্যমান, বুঝছো? এই হচ্ছে বিষয়। তাই এটা পারবে, কেবলই শিখাইলাম। এখন মধ্যক নির্ণয়টা দেখবো যে আমরা কিন্তু ভাই এরকম মধ্যক দেখিনি। তাহলে দেখো, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কিন্তু কি লাগতেছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8টা ঘর লাগতেছে, 8টা। আচ্ছা, এটা একটু তোমার হচ্ছে ঘরটা একটু চাপায় নেই, টোটাল 8টা। আচ্ছা, তাহলে 8টার জন্য প্রথমটা একটু বড় করে দেই, পরেরগুলো ছোট করে দিলে সমস্যা নেই। কপি করলাম, চার, 5, 6, 7। আচ্ছা, ধরো এটাই করলাম। ঠিক আছে, তাহলে এখন এটা নিব ভাই শ্রেণী ব্যবধান, আর পরেরটা তো গণসংখ্যা, তারপরেরটা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। দেখো কি কি লাগবে, এটাতে জাস্ট হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আর কিছু না। গণসংখ্যা বা এফআই, গণসংখ্যাকে বলা হয় এফআই। আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা এটাকে ভাই আমরা জানি বড় হাতের এফসি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এফসি। ঠিক আছে,
ওকে, জাস্ট বসে দেওয়ার কিছু না, এখানে তো তুমি পারবে 30 থেকে 35, 30 থেকে 35, তারপরে 30 থেকে 35, আচ্ছা, তারপর 36 থেকে 41, 36 থেকে 41, 36 থেকে 41, 42 থেকে 47, 42 থেকে 47 অর্থাৎ শ্রেণী ব্যবধান 5, 42 থেকে 47, তারপর 48 থেকে 53, 48 থেকে 53, আর 54 থেকে 59, 54 থেকে 59, 60 থেকে 65, 60 থেকে 65, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন ক্রমজনিত গণসংখ্যা 3 10, তাহলে এটা হচ্ছে তোমার গণসংখ্যা দেওয়া আছে ভাই 3, এটা হচ্ছে 10 18, 10, তারপরে 18, 18 25, 25, 8 6, 8 6 ক্রমজনিত গণসংখ্যা জাস্ট যোগ করে দিব ভাই। এটা তো ভাই 3, বুঝছো, 3 এর সাথে 10 যোগ করলে 13, 3 এর সাথে 10 যোগ করলে 13, 13 এর সাথে 18 যোগ করলে 28, 31, 31 এর সাথে 25 যোগ করলে 56, 56 এর সাথে তোমার 8 যোগ করলে 60, 64, 64 এর সাথে 8 যোগ করলে, 64 এর সাথে 6 যোগ করলে তোমার 72, 72 হচ্ছে কেন দেখি তো 72 কিনা, এটা তো 70 ছিল, 3 13 31, 3 13 31, 56 64, 64 এর সাথে 6 যোগ করলে তোমার 70 হয়, বুঝছো, আমি দেখো ভুল করছি, 8 যোগ করে ফেলছি, 70, তাহলে টোটাল নাম্বারটা হচ্ছে 70। তাহলে এখানে তোমাকে বের করতে হচ্ছে ভাই কোনটা, মধ্যক, তাহলে মধ্যকটা বের করতে হচ্ছে আমাকে, তাহলে মধ্যক, আচ্ছা, তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি ভাই আমরা জানি যে মধ্যক, মধ্যক equals to L plus n by 2 minus fc h divided fm। তাহলে কোনটা কি ভাই এটা আমরা একটু দেখবো। এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন এখান থেকে মধ্যক শ্রেণী তুমি কিভাবে বের করবে, দেখো মধ্যক শ্রেণী বের করার জন্য তোমাকে এই যে 70 ভাগ 2 করতে হবে। মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, এটা তোমাকে মাথায় রাখতে হবে n ভাগ 2, অর্থাৎ 70 ভাগ 2, 70 ভাগ 2 অর্থাৎ 35। তাহলে 35 নাম্বার পদ যেখানে আছে সেটাই মধ্যক শ্রেণী। আমরা দেখতেছি ভাই 31 পর্যন্ত আছে এইটাতে, 31 পর্যন্ত আছে এইটাতে, ঠিক আছে, তারপরে 31 থেকে 56 পর্যন্ত এইটাতে, 31 থেকে 56 পর্যন্ত এইটাতে। তাহলে মধ্যক শ্রেণীটা কোনটা ভাই, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে। তাহলে 31তম পদ কোথায় আছে, এইটাতে 31তম পদ আছে তোমার 48 থেকে 53 নম্বর শ্রেণী ব্যবধান গ্রুপে। তাহলে এইটার লোয়েস্ট ভ্যালুটা কত ভাই, এটার লোয়েস্ট ভ্যালুটা 48, তাহলে এলটা হচ্ছে, এটাই হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে এল। আচ্ছা, এন ভাগ 2, তাহলে মানে এনটা হচ্ছে তোমার যে 70 ভাগ 2 অর্থাৎ 35। আচ্ছা, এফসি ক্রমজনিত গণসংখ্যা কোনটার ভাই, যেটার হচ্ছে মধ্যক শ্রেণী যেটা আছে তার আগের শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা, আগের শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা কোনটা ভাই, 31, তাহলে এটাই হচ্ছে তোমার এফসি। আচ্ছা, এখন এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ভাই এইটা, তাহলে এটা হচ্ছে এফ এম। আর বাদ বাকি তো তুমি জানোই শ্রেণী ব্যবধান এইচ, এইচ হচ্ছে কিভাবে নির্ণয় করতে হবে, তুমি কিন্তু জানো বিষয়টা, যে 35 থেকে আচ্ছা, তাহলে এইচটাকে নির্ণয় করি, অনেকের ভুল করো এটা। তাহলে এইচ, এইচ ইকুয়ালস টু দেখো 35 মাইনাস 30 যোগ 1, 35 মাইনাস 30 যোগ 1 অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু, যে শ্রেণীর সর্বোচ্চ ভ্যালু মাইনাস সর্বনিম্ন, তারপর তার সাথে 1 যোগ করতে হবে। তারপর এটা থেকে বাদ দিলে ভাই আসে হচ্ছে 35 থেকে 30 বাদ দিলে হয় 5, তার সাথে 1 যোগ করলে এটা হয়ে যাচ্ছে 6, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা কিন্তু ভাই 6। অনেকে 5 লিখে কিন্তু পরীক্ষায় ভুল করবা। এখন মানগুলো বসাই দিয়ে আমরা হচ্ছে মধ্যকটা নির্ণয় করি। তাহলে এলটা কত ভাই, লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 48 প্লাস n বাই 2, এটার মান কিন্তু ভাই জানি, এটা হচ্ছে 35 মাইনাস এফসিটা ওই যে ওখানে বের করে রাখছে, এফসিটা 31। আচ্ছা, এর সাথে তোমাকে গুণ করতে হবে এই 6 ডিভাইডেড এফএমটা বের করছি ভাই, এফএমটা হচ্ছে 25, এইটাই জাস্ট হচ্ছে তোমাকে মানগুলো জাস্ট সাবধানে বসাতে হচ্ছে। তাহলে হিসাব করলে 48.96 আসবে, 48.96। তাহলে এখান থেকে একটা মাইনাস ভ্যালু তুমি পাবে না, পজিটিভ আসছে। দেখো হিসাব করি তাহলে সমস্যা কি, দেখেন 4 এর সাথে এটা গুণ করতে হচ্ছে ভাই, 48 প্লাস এখানে থাকতেছে 4 ইন্টু 6 ভাগ 25, তাহলে এটা একবার ক্যালকুলেটর দিবে, ব্র্যাকেটে ক্যালকুলেটর দিলে তার সাথে 48 যোগ করলে তুমি মানটা পাবে হচ্ছে 48.96, বুঝছো, 48.96।
তো এটাই হচ্ছে মধ্যক। তাহলে আমরা সারণী থাকে কিভাবে মধ্যক বের করতে হয় সেটা কিন্তু ভাই আমরা শিখলাম। ওকে, আচ্ছা তাহলে দেখি আর কি কি বাদ আছে। মধ্যক তো গেল, গণসংখ্যা বহুভুজ এটাও শিখাইছি। এটা হচ্ছে তোমার কি নিতে হবে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে, এটাতে নিতে হবে ভাই ওই অক্ষ বরাবর এফ আই, গণসংখ্যা এক্স অক্ষ বরাবর এক্স আই অর্থাৎ মধ্যমান। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এটা আঁকতে পারবে তোমাদের কাজ। তারপরে দেখো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে সেটা হচ্ছে তুমি কিন্তু এভাবে এটা ডিফাইন করতে পারো। যে কেন্দ্রীয় প্রবণতার ডেফিনেশনটা তুমি বই দিয়ে একটু দেখে নিবে। সেটা হচ্ছে যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে তুমি যদি ক্রম অনুসারে অর্থাৎ হচ্ছে সিরিয়াল অনুসারে সাজাও, সেটা একটা কেন্দ্রীয় মানের দিকে যে পুনর্নির্মিত হওয়ার যে প্রবণতা সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। বুঝছো? এইটাই এক লাইনে একটু সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, এখান থেকে প্রচুরক, প্রচুরক নির্ণয়ের জন্য ভাই কি নির্ণয় করতে হয়? কিছু না, এই ছকটাই লাগে। এখান থেকে প্রচুরকটা খুব সহজে নির্ণয় করা যায়। আচ্ছা, এটা আমি শিখাইছি। তারপর অজীব রেখাটাও হচ্ছে তোমাকে অঙ্কন করা শিখাইছি, অজীব রেখা। কিন্তু কথা হচ্ছে ভাই অজীব রেখা, অজীব রেখাও শিখাইছি। প্রচুরকটা, প্রচুরকটা এখানে একটু তাহলে একটু শিখাই দিই, যেহেতু আসছে প্রচুরক। এটা উদাহরণ 13, বুঝছো? দেখে নিবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রচুরক নির্ণয়ের সূত্রটা আগে লিখি। প্রচুরক, প্রচুরক এ সোজা ভাই, এটা প্রচুরক ইকুয়ালস টু লোয়েস্ট ভ্যালু প্রচুরক শ্রেণীর f1 ডিভাইডেড f1 প্লাস f2। তোমরা একটু তোমাদের সুবিধার্থে এখানে ইনটু দিয়ে h দিতে পারো। আচ্ছা, তাহলে এখন লোয়েস্ট ভ্যালু, প্রচুরক শ্রেণীর লোয়েস্ট ভ্যালুটা এখানে তোমাকে নির্ণয় করতে হবে। এখানে এখানে তাহলে দেখো প্রচুরক কোথায় আছে ভাই? এই যে প্রচুর, প্রচুর শ্রেণীর লোয়েস্ট ভ্যালু অর্থাৎ এল হচ্ছে 61, এলটা হচ্ছে 61, এলটা 61। আচ্ছা দেখো এফ1, এফ1টা জানো ভাই কি? এফ1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীটা বাদ দিতে হবে, অর্থাৎ 12 মাইনাস 8, 12 মাইনাস 8 4। এফ2টা ভাই সোজা, এটাও সোজা। এটা হচ্ছে ভাই 12 থেকে 9 বাদ দিতে হবে, 12 থেকে পরেরটা বাদ দিতে হবে 3। আচ্ছা, এফ1 তার মানে আগেরটা, এফ2 মানে পরেরটা। ওকে, আচ্ছা এইচটা কি ভাই? এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান। সেটা হচ্ছে এখান থেকে নিব 40 মাইনাস 31 যোগ 1, 40 মাইনাস 31 তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 40 থেকে 31 বাদ দিলে 9, 9 এর সাথে 1 যোগ করলে হয় ভাই 10। ভ্যালু সব জানো, এখানে জাস্ট বসাই দিয়ে তোমাকে প্রচুরকটা কি তোমাকে কমেন্টে জানাতে হবে যে ভাই উদাহরণ দেওয়াই আছে, তাহলে এখানে প্রচুরক, এটা তোমার কাজ থাকলো। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে। অজীব রেখা অঙ্কন করে দেখাইছি যে ভাই তোমার অজীব রেখার ক্ষেত্রে, অজীব রেখার ক্ষেত্রে তোমাকে এই যে এক্স অক্ষ বরাবর শুধু কি লাগে? এক্স অক্ষ বরাবর শুধু লাগে তোমার শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা বা শ্রেণীর উচ্চসীমা। আর অজীব রেখার তো যেহেতু তোমার ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, ওই অক্ষ বরাবর লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, অজীব রেখাটাই যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, তাহলে এটা লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা এটা কিন্তু ভাই এমসিকিউ এ আসে। আচ্ছা গেল। দেন হচ্ছে দেখো হোমওয়ার্ক দিছি একটা তোমাদের, সেটা হচ্ছে অনুশীলনী 17 এর 14 নম্বর অঙ্কটা। অনুশীলনী 17 এর 14 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন বোর্ড এমসিকিউ দেখবো এখান থেকে, যে খুব সহজে আমরা কিভাবে, দাঁড়া একটু চেক দেই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ওকে, দেখো তাহলে এক নাম্বারটা কি বলছে দেখো। এক নাম্বারটা তোমাকে বলছে এরকম যে ভাই উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, প্রতি শ্রেণীতে, প্রতি শ্রেণী ব্যবধানে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাদের নির্দেশক কোনটি? তাহলে দেখো ভাই আমি বলছি যে 31 থেকে 40, তাহলে এটার মধ্যে যতজন তোমার এখানে কি বসে বলো তো? এখানে এফআই বসে না? যে সারণীভুক্ত এটা থেকে এত এর মধ্যে আমি যদি বলি 31 থেকে 40 এর মধ্যে কয়জন নাম্বার পাইছে, তুমি বলবা যে ভাই মানে উপাত্ত থেকে দেখা যাবে যে 3জন বা 4জন বা নাম্বার একটা যেটা, সেটাই কিন্তু ভাই গণসংখ্যা। সেটাই কি গণসংখ্যা? তাহলে সেটাই হচ্ছে ভাই শ্রেণীর গণসংখ্যা। ওকে, আচ্ছা দেখো পরেরটা দেখো উপাত্তের সর্বোচ্চ মান, তাহলে পরিসর, পরিসরের যে বিষয়টা, পরিসর, তাহলে এটা আমরা সামনে দেখবো, লাস্টের দিকে একটা তোমাদের সিকিউ রাখা হয়েছে পরিসর। পরিসর হচ্ছে রেঞ্জ ভাই, রেঞ্জ যে কতগুলো ডাটা আছে। তাহলে দেখো সর্বোচ্চ মানটা হচ্ছে ভাই পরিসর ইকুয়ালস টু হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, এটা কিন্তু বাংলায় লিখবে সর্বোচ্চ মান মাইনাস লোয়েস্ট ভ্যালু, তার সাথে যোগ করতে হবে 1। তাহলে এটার কি পরিসর, সর্বোচ্চ মান দেওয়া আছে পরিসর, পরিসর দেওয়া আছে 48, পরিসর দেওয়া আছে তোমার 48, হাইয়েস্ট ভ্যালু 97
মাইনাস লোয়েস্ট ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে এলভি প্লাস 1। ঠিক আছে, তার মানে তুমি দেখো ওই একটাকে এই পাশে বিয়োগ করে 47, তার মানে 97 মাইনাস লোয়েস্ট ভ্যালু, ওইটাকে এই পাশে এক বিয়োগ করে দিলে 47। ঠিক আছে, এখন ওই পাশটা ওই পাশে লিখছি, তাহলে লোয়েস্ট ভ্যালুটা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে লোয়েস্ট ভ্যালু ওই পাশে পাঠিয়ে দিলে 97 মাইনাস 47 বিয়োগ করলে তোমার 50 পাচ্ছে। এটাই হচ্ছে কি লোয়েস্ট ভ্যালু, এটাই হচ্ছে লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা দেখো নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন? ভাই দুইটা, একটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন হচ্ছে তোমার ওই অজীব রেখা নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, আর গড় মধ্যক প্রচুরের ক্ষেত্রে দেখছি আমরা জাস্ট হচ্ছে ভাই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রেই ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে। কারণ কি, যে মধ্যক নির্ণয় সূত্রটাতে লাগে। কারণ এখানে সূত্রটা তুমি যদি একটু রিকল করো যে ভাই মধ্যক নির্ণয়ের সূত্রটা কি আপনি শিখেছিলেন বা বইতে আছে মধ্যক, তাহলে মধ্যক ইকুয়ালস টু কিন্তু ভাই তুমি বলতে পারো যে লোয়েস্ট ভ্যালু মধ্যক শ্রেণীর n/2 মাইনাস এফ এম মাইনাস এফ সি ক্রমযোজিত গণসংখ্যা, এই দেখছো যেখানে লাগতেছে এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। ঠিক আছে, যেখানে আমি আবার বলি n/2, n হচ্ছে যতগুলো নাম্বার আছে তত, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর এফ সিটা ক্রমযোজিত গণসংখ্যা, এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আর এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা প্রয়োজন। ওকে, আচ্ছা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? আচ্ছা, অবিচ্ছিন্ন চলক বলতে ভাই যেটা কন্টিনিউয়াস, বুঝছো? আমি তোমাকে যদি একটা গ্রাফের কথা চিন্তা ভাবনা করি, যে এইচএসসি পড়াশোনাতে যে একটা গ্রাফ ধরো, সাইন এক্স এর একটা গ্রাফ আছে, সাইন এক্স এর একটা গ্রাফ আমি যদি তোমাকে অঙ্কন করি, দেখো এখান থেকে বুঝাবো যে এই যে এটা কিন্তু ভাই অবিচ্ছিন্ন, অর্থাৎ কোথাও কিন্তু তোমার গ্যাপ নাই, বা চলমান তুমি বলতে পারো। অবিচ্ছিন্ন বলতে কি বোঝাবে? তো চলমান, যেটা হচ্ছে চলমান, চলমান। আর বিচ্ছিন্ন বলতে বোঝাবে তুমি আলাদা, বিচ্ছিন্ন বলতে তুমি আলাদা বোঝাবে। তাহলে একটা গ্রাফ যদি আমরা আরেক রকম নেই এখান থেকে, দেখো এইটা কিন্তু তুমি বলতে পারতেছো না ভাই এটা অবিচ্ছিন্ন গ্রাফ। এই গ্রাফটা যদি তোমাকে এই একই গ্রাফ দেখাই, সেটা হচ্ছে ধরো আমি এখান থেকে নিলাম, এখানে একটু গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পর এখান থেকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তো বলতে ভাই যে এইটুকু অংশ কিন্তু ভাই ফাঁকা, এইটুকু অংশ ফাঁকা, তার মানে এটা কিন্তু বলতে পারতেছো ভাই এটা হচ্ছে বিচ্ছিন্ন বা চলমান। আচ্ছা, অবিচ্ছিন্ন বা চলমান এটাকে বলতে পারো বিচ্ছিন্ন বা আলাদা, এটাকে তুমি বলতে পারো বিচ্ছিন্ন বা আলাদা। দেখো তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, তাহলে এটাকে বলতে হবে ভাই, এটাকে বলতে হবে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বা আলাদা, বা আলাদা করা, আলাদা। তাহলে তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে বলছে কোনটি অবিচ্ছিন্ন বা চলমান, চলমান। তাহলে দেখো জন্মসাল এটা একটা ফিক্সড ভ্যালু, যে তোমার জন্মসাল কত, যে 2006, 7, 8, 9, 10 যাই বলো, বা 11, 12, 13, তোমাদের হয়তো 12, 13 এরকম হতে পারে। শিক্ষার্থীর সংখ্যা এটা কি ভাই, এটা হচ্ছে তোমার চলমান বা অবিচ্ছিন্ন। ঠিক আছে, শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ভগ্নাংশ হতে পারে না, 27, 28, 30, 32 এরকম হবে, বা 100, 200 এরকম। বয়সের ক্ষেত্রেও তুমি বলতে পারো যে ভাই বয়সের বিষয়টা একটু আসি পড়ে। তারপরে জনসংখ্যা কিন্তু ভাই এই শিক্ষার্থীর মতোই। বয়সটা দেখো, তোমার এখন বয়স, তুমি বলতে পারতো ভাই আমার বয়সটা 10 বছর বা 15 বছর, এটা কিন্তু তুমি সুনির্দিষ্ট বলতে পারতেছো না। কারণ কি, 15 বছর 2 মাস, 1 মাস, 3 মাস হইতে পারে। তখন এখান থেকে বুঝতে পারতেছো ভাই বয়সটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু না, অর্থাৎ এটাকে তুমি বলতে পারতেছে অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে, আর বাদ বাকিগুলো একটা ফিক্সড ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু। ওকে, অজীব রেখা অঙ্কনে অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? আমরা জানি ভাই অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ধরা হয় হাইস্ট ভ্যালু, শ্রেণীর হাইস্ট ভ্যালু। এক্স অক্ষ বরাবর ধরা হয় হাইস্ট ভ্যালু, শ্রেণীর হাইস্ট ভ্যালু VALU। আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়, ধরা হয়। তাহলে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ওই অক্ষ বরাবর ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আচ্ছা পরেরটা দেখো, এটা বলছে ধাপ বিচ্যুতি E1 কোনটি? E1 অর্থাৎ 1, বুঝছো? আমরা ধাপ বিচ্যুতির সূত্রটা লিখি আগে। ধাপ বিচ্যুতি EY ইকুয়ালস টু FI মাইনাস, দেখো তাহলে ধাপ বিচ্যুতি UI ইকুয়ালস টু XI থেকে কিন্তু ভাই বাদ দিতে হচ্ছে, ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তার মানে ইউ এখানে 1 বসালে X এখানেও 1 বসতেছে, মাইনাস A ডিভাইডেড H। তাহলে এটা যেটা আছে সেটাই অ্যান্সার, X1 মাইনাস A ডিভাইডেড H। বুঝছো, গাছ সূত্রটা এখানে তোমাকে বলতে হবে। ওকে, পরেরটা দেখো, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। তাহলে তোমাকে এখানে আমি একটা জিনিস শিখাবো, একটা লাইন তোমাকে মনে রাখতে হবে। 50 পর্যন্ত দেখি, 1 থেকে 50, তাহলে 1 থেকে 10, তারপরে তোমার 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপর তোমার 41 থেকে 50। তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা একটু লিখে দেবো। 4, 4, 2, এভাবে মাথায় রাখবে। এটাতে আছে 4টা 4, এটাতেও 4, 2, 3, 2, 44, 332। ঠিক আছে, এই কয়েকটা আছে, বুঝছো? জাস্ট হচ্ছে তোমাকে তখন মিলাইয়া গড়টা বের করতে হবে, একদম ইজি।
তাহলে বলছে যে 1 থেকে 19, তার মানে ভাই 4টা 4 4 8টা হবে, মানে সংখ্যা টোটাল 8টা। এখন আলাদা আলাদা ভাবে তোমাকে বের করতে হচ্ছে যে কয়টা সংখ্যা আছে। তাহলে দেখো যে ভাই 1 থেকে এটা, তাহলে আমি লিখি ক্রম অনুসারে। তাহলে 2টা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2 3, একবারে যোগ করে দেই, 2 প্লাস 3 প্লাস হচ্ছে 7 প্লাস 5টা বাদ চলে গেল, দেখছো 5 প্লাস 7 9 কিন্তু হবে না। এখান থেকে দেখো এটাতে 4টা হবে, তাহলে 11, 4টাতে হবে তোমাকে দেখাই দিই এখান থেকে, 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19। তাহলে এই টোটালটাকে ভাগ করতে হবে কি দিয়ে ভাই? ভাগ করতে হবে 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 8। তাহলে 8 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা অ্যান্সার। তাহলে আসবে তোমার 9.62 বা 63 এরকম কিছু একটা। দেখি যোগ করে দেখি, 2 3 5 5 10 10 17 17 17 17 34, 34 প্লাস 11, 34 প্লাস 11 প্লাস 13 প্লাস 19 ভাগ 8, 9.62, 9.62, তুমি 9.62 তোমাকে যেটা বের করতে হবে তুমি পারবে। 62 আছে, তার মানে এখানে 3, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো যে কোনো গণসংখ্যা নিবেশন সারণীর আনুমানিক গড় অর্থাৎ এটা দেওয়া আছে, এটা তোমাকে আনুমানিক গড় অর্থাৎ এ দেওয়া আছে, এটা বিচ্যুতির গড় অর্থাৎ বিচ্যুতির গড় দেওয়া আছে 1, আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 4, গাণিতিক গড়। তাহলে আমরা জানি গাণিতিক গড় xi, গাণিতিক গড় গাণিতিক গড় x bar equals to a plus summation of fi ey divided n into h, n into h। তাহলে এইটাই তোমাকে বলা হয় বিচ্যুতির গড়, এইটুকুকে বলা হয় ভাই বিচ্যুতির গড়, বিচ্যুতির গড়। তার মানে দেখো এ দেওয়া আছে ভাই কত, আনুমানিক গড় 16, আর বিচ্যুতির গড় দেওয়া আছে 1, তার সাথে গুণ করতে হবে শ্রেণী ব্যবধান 4। তার মানে তুমি পাচ্ছ 16 প্লাস 4 ইকুয়ালস টু 20, তাহলে এটাই হচ্ছে তোমার যে গাণিতিক গড়ের যে ভ্যালুটা সেটা, ওকে। আচ্ছা, পরেরটা দেখো, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে এটা হবে ভাই 3, বুঝছো? 3 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি? তাহলে দেখো 1 থেকে শুরু করে 22, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা ভাই? 3 6 9 12 15 18 21 24 কিন্তু তুমি নিতে পারবে না, কারণ 22 পর্যন্ত। তাহলে এইটার বলছে মধ্যক কোনটা। তাহলে তুমি হিসাব করো যে ভাই এখানে টোটাল সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে দেখো আগের 3টা পরের 3টা বাদ দিয়ে মধ্যক কিন্তু ভাই 12 হবে, এটা দেখেই বলতে পারতেছো। তারপরে তুমি এটা তুমি সূত্র দিয়ে হিসাব করতে পারতেছো ভাই। এখানে তুমি লিখতে পারো এনটা হচ্ছে n ইকুয়ালস টু 7, তাহলে n/2 প্লাস 1তম পদের মানটাই মধ্যক, এততম পদের মান, ঠিক আছে। আমি আবার বলছি মধ্যক নির্ণয় কিন্তু তুমি ঝামেলায় করবা, বাদ বাকি অন্য তুমি খুব সহজে পারবা। তাহলে ওহো, এটা তো হচ্ছে না, এটা হচ্ছে n+1 করতে হবে তোমাকে, n+1 ডিভাইডেড 2তম পদের মান, তার মানে 8/2 এততম পদের মান, তাহলে 4তম পদের মান। এখানে কিন্তু 4 অ্যান্সার হবে না, 4 কি দেওয়া আছে না, 4তম পদের মান। তাহলে 1 2 3 4 12 হচ্ছে অ্যান্সার, 4তম পদের মান, ওকে। তাহলে দেখো এটা কি বলছে, গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় a = 32। আচ্ছা, আনুমানিক গড়, তাহলে দেখো চিন্তা করো কি বলছে এটা। আচ্ছা, u3 = এত হলে h = 6 হলে x1। তাহলে ভাই আমরা জানি যে ইউআই ধাপ বিচ্যুতি xi মাইনাস a ডিভাইডেড h, এখানে সব ভ্যালু দেওয়া আছে, জাস্ট তোমাকে x1। তাহলে u1 = বলতে পারি u1 = u1 = x1 মাইনাস a ডিভাইডেড h। তা তোমাকে বের করতে হবে ভাই x1 এর মান। তাহলে x1 এর মান যদি বলো x1 মাইনাস a ইকুয়ালস টু u1 ইন্টু h। আচ্ছা, তাহলে এটাকে করতে হচ্ছে, তারপর বের করতে হচ্ছে তোমাকে x1, তাহলে u1 ইন্টু h প্লাস a, ঠিক আছে, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন। u1 এর সাথে h, u1টা কত ভাই? u1টা হচ্ছে u1, ওটা কি u3 হবে না u3 হলে তো তোমাকে আবার আলাদাভাবে বের করতে হবে।
আচ্ছা, এইভাবে করতে হবে। এখন এইটা যে আসলে কি হবে, U3 না U1 হবে, বা ওইটা X3 হবে, সেটা আসলে ক্লিয়ার না, বুঝছো? এটা একটু দেখে নিবে, তাই এইভাবে তোমাকে করতে হবে আর কি, বুঝছো? আর এখানে যদি এখানে তোমার হচ্ছে যে X3 বের করতে বললে তোমাকে যে এই সূত্র দিয়ে করতে হতো, ঠিক আছে? যেটা আসলে তুমি একটু দেখে নিবে যে এই প্রশ্নটা আসলে কোনটা চাইছিল বা কোনটা মান দেওয়া ছিল, ঠিক আছে? এখানে একটু কিন্তু ঝামেলা। এইটা হিসাব করলে যেটা আসে সেটাই আনসার, তাহলে এই দুটোর একটা হবে, ঠিক আছে? দুইটাই বের করো তোমরা, একটা বের করার পর। ওকে, তাহলে এত সংখ্যাগুলোর মধ্যক, তো মধ্যকের ক্ষেত্রে তোমাকে ভাই কিন্তু মানে ক্রম অনুসারে সাজাতেই হবে। তাহলে এটা দেখো, এটা কিন্তু ভাই 13, 13টা আগে লিখো 13। আচ্ছা, তারপরে আছে 14, 14 মানে 11 কিন্তু আরো আগে আছে, যে 11, তাহলে 11টা আরো আগে লিখো 14, তারপরটাও 14 লিখলাম, আরেকটা 14 লিখলাম 14। আচ্ছা, 14 শেষ, তারপরে 17, 17, 17, মাঝখানে কিন্তু 9, 9 কিন্তু হতো এখানে, চিন্তা করছো? তাহলে এখন এটার বলছে মধ্যক কত, মধ্যক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ভ্যালু আছে ভাই, কিন্তু ঝামেলা হয়ে গেছে যে মধ্যক নির্ণয় সূত্র এখানে এখন বসাইতে হবে। মধ্যক n/2 প্লাস এততম পদের মান যোগ 1 ভাগ 2, তাহলে মধ্যক ইকুয়ালস টু n/2 প্লাস n/2 প্লাস অনতম পদের মান, এততম পদের মান ভাগ 2, পদের মান ভাগ 2, ভাগ 2। তাহলে কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 3, 3, 6, তার মানে 3, তিনতম পদ, তিনতম পদ 3 প্লাস 4 তম পদ, তম পদ ভাগ 2। তাহলে তিনতম পদ কত? 14, চারতম পদ হচ্ছে তোমার 13 আর 14, 13 প্লাস 14 একে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 13.5, বুঝছো? এটা কিন্তু একটু ঝামেলার প্রশ্ন আছে কিন্তু। এন হচ্ছে জোর হলেই তোমার ঝামেলা হয়ে যাবে, বিজোড় হলে সমস্যা নাই, তার সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো, এই যে মধ্যক চাইছে, সূত্র থেকে তোমাকে এটা করতে হবে, আর কিছু না ভাই। সূত্রটা তুমি কিন্তু জানো ভাই, মধ্যক নির্ণয় সূত্র, মধ্যক ইকুয়ালস টু লোয়েস্ট ভ্যালু n/2 মাইনাস এফ সি এইচ ভাগ এফ এম, এইচ ভাগ এফ এম। সব ভ্যালু দেওয়াই আছে হয়তো, বা নাহলে তোমার তো সম্ভব না। লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট ভ্যালু 48, 48, মনে হচ্ছে যে আমার এটা উদাহরণ থেকে দিচ্ছে। এফ সি 31, দেখছো? এই যে দেখছো, তুমি যদি উদাহরণ করে থাকো, এফ সি, এফ সি 31, n/2, এন কত? 72, 72, তাহলে 72, 31, 31 মাইনাস এফ সি, এটাও তো 31, 72 ভাগ 70 হবে হয়তো এটা, না 72 ভাগ 36। আচ্ছা, 36 মাইনাস 31 হবে, 36 মাইনাস 31, আচ্ছা, ইন্টু এইচ ভাগ এফ এম। এইচ এর ভ্যালুটা কত ভাই? 6, 6 ডিভাইডেড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমাকে 25, তাহলে এটা হিসাব করলে যেটা আসে সেটাই অ্যান্সার। তাহলে 48, ওইটার সাথে আমরা ইয়ে করবো, তাহলে এখানে আসতেছে ভাই 5, 5 এর সাথে 6 ভাগ 5, 5 ইন্টু করতে হবে 6 ভাগ 25, 6 ভাগ 25 ওই আগেরটার ভ্যালুর মতোই আসবে। আচ্ছা, এতই প্লাস এতর সাথে তোমাকে প্লাস করতে হবে কাকে? 48টাকে, তাহলে অ্যান্সারটা আসতেছে তোমার 49.2। তাহলে 6/5, 6/5 আসে এটা, তাহলে একবার হিসাব করলে 49.2, এটাই হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে? জাস্ট হচ্ছে আগের উদাহরণটা এখানে আসছিল তোমার কত, এইখানে একটু যাই হোক এরকম ভ্যালুটাই আসছিল হয়তো, বা বুঝছো? দেখি তো একবার, একটা উদাহরণের ম্যাচই মনে হচ্ছে। আচ্ছা, ওইরকমটাই, ওইরকম 35, এখানে উদাহরণে এখানে আসছিল তোমার 35, বুঝছো? এখানে জাস্ট 35 ছিল ওই ম্যাথটাতে। ওকে, তাহলে দেখো এত এত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত, এত পূর্ণ সংখ্যাগুলোর তোমার মধ্যক বের করতে হচ্ছে। তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আছে ভাই? 5 থেকে 5, তার মানে 10টা কিন্তু সংখ্যা আছে, 10 আর 1, 11টা সংখ্যা, ঠিক আছে? আমি যদি একটু দেখাই, দেখো -5, -4, -3, -2, -1, আর জিরোটা হচ্ছে মিডল পয়েন্ট। জিরোটা হচ্ছে ভাই আমাদের মিডল পয়েন্ট। তারপরে তো হচ্ছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তার মানে এইটাই হচ্ছে ভাই আমাদের মাঝখানে অবস্থিত, বুঝছো? তুমি সূত্র দিয়েও করতে পারবে, সূত্র দিয়েও করতে পারবে, এটা সূত্র দিয়ে ট্রাই করবে, সূত্র দিয়ে, সূত্র দিয়ে চেষ্টা করবে, ঠিক আছে? কারণ ভ্যালুগুলো তোমাকে এরকম স্মুথ নাও দিতে পারে। ওকে, দেখো
প্রচুরক, এটার প্রচুরক, প্রচুরকের সূত্র বসায় জাস্ট বসাই দিও ভাই। প্রচুরক, প্রচুরক, প্রচুরক নির্ণয় সূত্র ভাই মুখস্থ হয়ে গেছে। লোয়েস্ট ভ্যালু f1 ডিভাইডেড f1 প্লাস f2 গুণন h। লোয়েস্ট ভ্যালু দেওয়াই থাকবে তোমাকে, লোয়েস্ট ভ্যালুটা 55। আচ্ছা, প্লাস f1 এর মানটা হচ্ছে তোমার 5, 5 f1 5 প্লাস 7, 5 প্লাস 7 ইন্টু 10। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিন তাহলে একটু সুবিধা হবে। 5, 5 এটার সাথে 5 ইন্টু 12 ইন্টু 10 হিসাব করে দেখবা যা আসে তাই। 5/12 ইন্টু 10, 5/12 এর সাথে গুণ করতে হবে 10টাকে, এত প্লাস তোমার 55 যেটা আসে সেটাই অ্যান্সার, অর্থাৎ 59.16, 59.16, 59.1, তাহলে 2 বসাইতে হবে, তাহলে 59.16, 59.16, তাহলে এটা তোমাকে বসাইতে হবে 59 দেখো 6, 5-এর বেশি হলে এটা কি হয়ে যায়, 2 হয়ে যায়। কাছাকাছি ভ্যালু দিচ্ছে, বুঝছো, এটাই সমস্যা। একজন বলারের 2 ওভার বল করতে যথাক্রমে এত 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 রান দেয়, বলারের দেয়া রানের প্রচুরক কত, অর্থাৎ প্রচুর রান কোথায় আছে দেখো, প্রচুর সংখ্যা যেটা সেটাই প্রচুর রান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই, এটা ক্রম অনুসারে সাজাবে তুমি। আমি দেখো হিসাব করে দেই, এই যে 6 একটা, 2টা, 3টা 6 আছে, বুঝছো, 2 আছে কয়টা, 2 আছে 2টা, তাহলে এটা প্রচুর একটা। 1 আছে 1টা 2টা, 3 আছে 1টা 2টা, 0 আছে 1টা 2টা, 4 আছে একবার। ঠিক আছে, তার মানে 6টাই বেশি বার আছে, তার প্রচুরটা হচ্ছে কিন্তু 6। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে কি কি প্রয়োজন ভাই। এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের শ্রেণীর উচ্চসীমা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা। আর ও আচ্ছা, ক্রমজড়িত গণসংখ্যা প্রয়োজন। ও আচ্ছা, ক্রমজড়িত গণসংখ্যা অর্থাৎ এফসি, এফসি প্রয়োজন তোমার হচ্ছে প্রথমত মধ্যক নির্ণয় লাগে, আর অজীব রেখা মানেই তো ক্রমজড়িত গণসংখ্যা, তাই না। আর প্রচুরক নির্ণয় কিন্তু আমাদের এটা লাগে না, তার মানে 1 আর 2, তার মানে 1 আর 2। ওকে, দেখো পরেরটা, পরিসরের ক্ষেত্রে, পরিসরের ক্ষেত্রে ভাই মধ্যক মানে সরি পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে ভাই এইটাই, এটাই কিন্তু এটা সত্য। আচ্ছা, প্রচুরক নির্ণয় এটাও সত্য, আর গাণিতিক গড়ের জন্য এটা সত্য না, তার মানে 1 আর 2, তার মানে 1 আর 2। ওকে, সকল বোর্ডে আসছে এটা। প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী যেখানে ভাই প্রচুর আছে সেটাই প্রচুরক শ্রেণী, যেখানে প্রচুর আছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে ভাই এইখানে প্রচুর আছে, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান 51 প্লাস 60, 51 প্লাস 60 ভাগ 2, 60 ভাগ 2। তার মানে দেখো এটা 6 এর একে 0 আর 1 যোগ করলে x, এটা হচ্ছে 111 ভাগ 2। তাহলে 110 হলে 55 হতো, 55.5, 55.5 ক্যালকুলেটরে তুমি চাপ দিবে, বুঝছো। আচ্ছা, দেখো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2 আমাকে আগে বের করতে হবে। দেখো এটা কিন্তু তুমি মাথায় রাখবে ভাই, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি শ্রেণীবদ্ধ ডাটা থাকে, এরকম শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, তাহলে সেটাকে n/2 আগে নির্ণয় করে সেটাই মধ্যক শ্রেণী, সেটাই ভাই মধ্যক শ্রেণী। আমি কিন্তু বলছি, ঝামেলা পাকানো যাবে না, সেটাই মধ্যক শ্রেণী। তাহলে n কত ভাই, nটা হচ্ছে তাহলে তোমার তাহলে এখানে ক্রমজড়িত গণসংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ক্রমজড়িত গণসংখ্যার ভ্যালুটা জাস্ট বসাও, ক্রমজড়িত গণসংখ্যা এফসি এটা হচ্ছে ভাই 5, এটা 5, 5 আর 8 13, 13 আর 12 হলে 25। আচ্ছা, 25-এর সাথে 9 যোগ করলে 10 যোগ করলে হয় 35, তাহলে 1 কমাতে হবে 34, 34 সাথে 6 যোগ করলে 40। তার মানে তোমাকে 40-কে 2 দ্বারা ভাগ করতে হবে, 40 ভাগ 2 অর্থাৎ 20। তাহলে 20 যেখানে আছে সেটাই কি, সেটাই হচ্ছে তোমার, সেটাই মধ্যক শ্রেণী। তার মানে 20 কিন্তু আছে ভাই এখানে, দেখো এইখানে কিন্তু 20, এখানে হচ্ছে তোমার 20টা কিন্তু এখানে 13-র পর, অর্থাৎ 14 থেকে 25 পর্যন্ত কিন্তু এখানে, তাহলে এইখানে এটাই হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। তাহলে দেখো, তাহলে এটা সত্য n/2 মানে 40 ভাগ 2, এটাও সত্য, তাহলে এটা সত্য হলো, এটা সত্য। এফসিটা হচ্ছে কত, তাহলে এফসি, তাহলে মধ্যক শ্রেণী হলে এফসি, এর আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা না, এই শ্রেণীরটাই। আচ্ছা দাঁড়াও, মধ্যক শ্রেণী পাইলাম, ওইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আচ্ছা সমস্যা নাই, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, হ্যাঁ এফ এমটাও মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে এফ এম। আচ্ছা, এফসিটা ছিল কি, যে মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাই না, মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাহলে এটাও তো মিলছে, তাহলে ওটা 25, হ্যাঁ তাহলে সব তো সত্য হচ্ছে ভাই, সবগুলাই সত্য। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটু বড় অঙ্ক ভাই, বুঝছো। ওকে, দেখো পরেরটা, তাই এটা হচ্ছে তোমার কি বলছে যে প্রচুরক শ্রেণী, তাহলে প্রচুর কোথায় আছে ভাই, প্রচুর আছে এখানে, তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ইকুয়ালস টু 7,
তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ ইকুয়াল টু 7, এটা বের করতে হবে। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এত। তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এটাকে দেখি, এটা সত্য, এটা তো সত্য, এটা কিনা সত্য হয় কিনা দেখি। 3 নাম্বারটা নিয়ে একটু ডিল করি। 3 প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এত 3। তাহলে 3 আসতেছে ভাই f1 প্লাস f2। তাহলে এটা হচ্ছে প্রচুর। প্রচুর কোথায়? এটা। তাহলে এটাতে এর আগের থেকে বাদ দিতে হবে আগেরটা, অর্থাৎ f1 6 মাইনাস 5 অর্থাৎ 1। আর এখানে f1 6 মাইনাস 1 অর্থাৎ 1। f2টা হচ্ছে 6 থেকে পরেরটা বাদ দিতে হবে অর্থাৎ 2, এটা হচ্ছে 1/3। তাহলে এটাও সত্য, এটাও সত্য হচ্ছে। আচ্ছা, পরে এটা দেখতে হবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fc। তাহলে মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করার জন্য তোমাকে অবশ্যই ক্রমযুক্ত গণসংখ্যা নিতে হবে। তাহলে fc, তাহলে এটা হচ্ছে ভাই 2, এটা হচ্ছে 7, 7, ঠিক আছে। আচ্ছা 2, এটা 7, 7 এটা যোগ করলে 7 6 6 12 13, 13, 13 আর এটা যোগ করলে তোমার 17, 17 আর 3 যোগ করলে 20। তাহলে 20/2 মধ্যক শ্রেণী, কিন্তু আমি বলছি ভাই n/2 শ্রেণী মধ্যক। এত শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী, এত শ্রেণী মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। দেখো আবার বলতেছি তোমাদের যেন ভুল না হয়। তাহলে n/2 অর্থাৎ 20/2, তার মানে 10 এততম পদ, পদের শ্রেণী, পদের শ্রেণী। তাহলে 10তম পদ কোথায় আছে ভাই? 10, 10 7-এর থেকে, অর্থাৎ 12, 8 থেকে 13 এখানে আছে, এখানে আছে ভাই 8 থেকে 13, 13, তার মানে 10 এখানে আছে। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এটাও আবার মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফসি, এফসিটা হচ্ছে 7, এটা ভুল। ঠিক আছে, দেখো মধ্যক শ্রেণীর এফসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ইকুয়াল টু 7। আচ্ছা, আগেরটা কি পড়ছিলাম? এফসি 25। দাঁড়াও একটু দাঁড়াও। দেখো এটা ভুল ছিল, সরি ভাই, এটা কিন্তু ভুল ছিল। এফসিটা হচ্ছে, এটা হবে না, এটা হবে তোমার 1 আর 2, 1 আর 2, কারণ এটার এফসিটা, এফসিটা হচ্ছে, এফসিটা এটা হবে। তাহলে এটা হচ্ছে তোমার 25, 25 আর এটাই হচ্ছে এফসি, এটাই এফসি। ঠিক আছে, তাহলে এটার এফসি দাঁড়াচ্ছে কত? এটার, এটার ক্ষেত্রে তোমার এফসিটা হচ্ছে এটা, এফসির ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এটা সত্য। তাহলে এটার ক্ষেত্রে তোমার 3টাই সত্য হচ্ছে, বুঝছো? আগেরটা একটু ভুল হয়েছিল, একটু সাবধানে করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে বোর্ড সিকিউর ক্ষেত্রে দেখো তোমাদের এইটা হচ্ছে তোমাদের একটু করতে হবে। দেখো সিকিউর ক্ষেত্রে যে এটা ভাই মানে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, সেটাও ভাই আমি শিখাইছি। ঠিক আছে, এটা পারবে। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতির গড় এটা পারবে। আর উপাত্তের অজীব রেখা এটাও ভাই শিখাইছি। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো, এটা ভাই সংক্ষিপ্ত পদ্ধতিতে মানে, সরি এটা শুধু, এটা কাটা দেয় শুধু মধ্যক হবে, এটাও শিখাইছি। আয়তলেখ এটা শেখানো হয়নি, আয়তলেখটা জাস্ট আগাতে হবে। এটার ক্ষেত্রে গণসংখ্যা বহুভুজ এটা। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো এই যে এইটা তোমাকে জাস্ট ট্যালি চিহ্ন নিয়ে সারণীবদ্ধ করতে হবে, এটা বুঝছো? আচ্ছা দেখো, আয়তলেখটা এখান থেকে জাস্ট একটু দেখাই দিব তুমি কিভাবে আঁকাবে। দেখো এটা হাতেই কিন্তু আঁকানো যায় ভাই, এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন করো। তাহলে আয়তলেখের ক্ষেত্রে কি কি লাগতেছে তোমাকে এক্সট্রা করে দেখো, আমি এখান থেকে দেখাই দিব তোমাকে। এটা যেহেতু দেখানো হয়নি, আয়তলেখের ক্ষেত্রে তোমার হচ্ছে এই শ্রেণী সীমাটা জাস্ট হচ্ছে অবিচ্ছিন্ন করে নিতে হচ্ছে, বুঝছো? মানে শ্রেণী সীমাটাকে জাস্ট অবিচ্ছিন্ন করে নিতে হচ্ছে, মানে কন্টিনিউয়াস করতে হচ্ছে। দেখো 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এটা তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করতে হচ্ছে। তাহলে এখানে লিখবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাকে করতে হচ্ছে এটা তোমাকে 5 কমাইতে হবে 0.5, আর ওইটা 0.5 বাড়াইতে হবে, বুঝছো? এটা 0.5 কমাইতে হবে, ওইটা 0.5 বাড়াইতে হবে। তাহলে দেখো 45 থেকে 0.5 কমাইলে 44.5, 44.5। তাহলে এটা 44.5 থেকে
কলমটা একটু ছোট করতে হচ্ছে। তাহলে 44.5 থেকে 49.5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 কমাতে হবে, 49.5 থেকে 54.5, তাহলে এটা হচ্ছে 54.5 থেকে 54.5 থেকে 59.5, 59.5, তাহলে এটা 59.5 থেকে 65.5। আচ্ছা, এটা 65.5 থেকে 69.5 আচ্ছা, আর এটা হচ্ছে 69.5 থেকে 74.5, ঠিক আছে। তাহলে এইটা জাস্ট হচ্ছে তোমাকে স্থাপন করতে হবে গ্রাফ কাগজে, এইটাই জাস্ট গ্রাফ কাগজে স্থাপন করতে হবে। তাহলে এটা কয় নম্বর স্লাইড? 56। দাঁড়াও 56 একটু আরেকটা ঘর উপর তুলতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা আঁকাই, সেটা হচ্ছে আচ্ছা দেখো, তাহলে আমরা একটু ফাঁক থেকে শুরু করবো। সেটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে 44.5 থেকে 49.5, 44.5 থেকে 49.5, তাহলে এটা হচ্ছে 44.5, 44.5, 44.5 থেকে 49.5, 49.5, তাহলে এটা হচ্ছে 54 পরেরটা হচ্ছে 54.5, বুঝছো? 54.5, তাহলে এটা হচ্ছে 54.5, পরেরটা হচ্ছে তোমার 59.5। দেখো এটা ছিল 59.5, 59.5, পরেরটা হচ্ছে তোমার 64.5, পরেরটা হচ্ছে তোমার 69.5, পরেরটা হচ্ছে 69-এর পর তোমার হচ্ছে 74.5, আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা তোমার 74.5 পর্যন্ত গেছে। তার মানে এখন ভ্যালুগুলো জাস্ট বসাইতে হচ্ছে। দেখো ভ্যালু হচ্ছে 4, 8, 10, প্রথমটার ক্ষেত্রে 4, তারপরটা 8, তাহলে এখান থেকে এটা 4 নাও। তাহলে এই যে দেখো এক ঘর উপর উঠে গেছে না, 1 2 3 4, এই যে 4, ঠিক আছে। তারপরটা 8, এটার ক্ষেত্রে 8 নিতে হবে, 4 5 6 7 8 এখানে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে নিতে হবে তোমাকে 8, পরেরটা 10, তাহলে 10, এটা 8 9 10 এখানে, ঠিক আছে 10। তারপরটার ক্ষেত্রে নিতে হবে 10, তারপরে 20 12 6, তারপরটা 20, তাহলে 10 হলে 11 12 13 14 15 16 17 18 19 20, 20, তারপর এটা নিতে হবে 12 6 12, তাহলে এটা যদি 10 হয় 11 12, এটা 12, তারপরে 6 1 2 3 4 5 6, এই যে এখন জাস্ট তোমাকে অ্যাড করে দিতে হচ্ছে, এখন জাস্ট বিন্দুগুলো তোমাকে অ্যাড করে দিতে হচ্ছে, ঠিক আছে। জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে তোমাকে নিতে হচ্ছে, বুঝছো ভাই, আর কিছু না। এটা হচ্ছে তোমার, এখন যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো যোগ করে দিচ্ছি আমরা। তাহলে এইটাই সেই আমাদের কি হলো বলো তো, এখানে একটু কাটা দাগ দিয়ে তুমি প্রকাশ করবে। তাহলে এটা লেখার ক্ষেত্রে তুমি কি বলবা? এটা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীসীমা, আর তোমার ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে, নিয়ে তুমি হচ্ছে গ্রাফটা আঁকাইছো। এখন এক্স অক্ষ বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক বর্গঘর সমান 1 একক নিয়ে আমরা বিন্দুগুলো যোগ করি, ঠিক আছে, স্থাপন করি, গণসংখ্যা স্থাপন করে বিন্দুগুলো যোগ করি, এবং 45 এর আগ পর্যন্ত শ্রেণীসমূহটাকে কাটা দাগ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, এটা লিখে দিবা আর কি। তো
তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা জাস্ট তোমরা যেটা ট্যালি চিহ্ন দিয়ে আঁকাইতে হবে, যে এটা ট্যালি চিহ্ন দিয়ে তোমাকে এখানে আঁকাইতে হবে, যে মধ্যক নির্ণয় করতে হবে, তারপরে গণসংখ্যা বহুভুজ যেটা শিখাইছি, তাহলে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে একটা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটা শ্রেণীটা আঁকাই দিই, দেখো কিভাবে আঁকাবে এটা তুমি। তাহলে এটা লাগতেছে কয়টা, তোমার হচ্ছে যে প্রথমে শ্রেণী ব্যবধান, তারপরে এটাতে লাগবে শ্রেণী ব্যবধান, আচ্ছা এটা আমরা একটু করে দিই, দেখো একটু সময় স্বল্পতা হয়ে গেছে। তাহলে এটা সর্বোচ্চ ভ্যালু তোমাকে আগে নির্ণয় করতে হবে, যে সর্বোচ্চ নাম্বার তোমাকে খুঁজে বের করতে হবে, ভাই এটা সর্বোচ্চ নাম্বার কোনটা, বুঝছো? তাহলে তুমি এখান থেকে দেখো যে এটা সর্বোচ্চ নাম্বারটা আসলে কোনটা, এখানে হিসাব করে দেখবে যে এটা সর্বোচ্চ ভ্যালু তোমাকে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে সর্বোচ্চ নাম্বার। আর সর্বনিম্ন ভ্যালুটা তোমাকে 60-এর ঘরে, দেখো 60-এর ঘরে তোমাকে দেখতে হবে, 60, 61 আমি দেখতে পাচ্ছি, তার তার নিচে আছে নাকি দেখো, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 61। তাহলে 61, তাহলে এখানে লিখবে হাইয়েস্ট ভ্যালু। তাহলে প্রথমত তোমাকে পরিসর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত যে 5 শ্রেণী ব্যবধান ধরে তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে 5 শ্রেণী ব্যবধান ধরতে হবে, শ্রেণী সংখ্যা। তাহলে প্রথমত পরিসর, পরিসর পরিসর বাংলায় লিখবে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তার সাথে 1 যোগ করতে হবে। রেঞ্জটা কত ভাই? রেঞ্জটা হচ্ছে 88 - 61 যোগ 1, 88 - 61 প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেটরে চাপ দিলে পাবে 28। আচ্ছা, তাহলে এখন তোমাকে বলতে হচ্ছে যে এটার কি শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান তারা বলে দিছে, না হলে তোমাকে নিজে ক্রিয়েট করতে হবে, নিতে হবে আর কি। শ্রেণী ব্যবধান ভাই পরিসরটা কত? 28, শ্রেণী ব্যবধান 5 ধরে 5.6 আসে, তার মানে এটা তোমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 6। তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে 6, এটা শ্রেণী সংখ্যা 6। এখন হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় ক্ষেত্রে তোমাকে আগে সারণীটা নির্ণয় করতে হবে, দেন ওখান থেকে তুমি মধ্যক নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এখান থেকে এই সারণীটা দেখবো যে এখানে কি কি লাগতেছে। তাহলে আচ্ছা, মধ্যক নির্ণয় ক্ষেত্রে গণসংখ্যা লাগতেছে, তার লাস্ট হচ্ছে এটা আমাদের, একটু চেষ্টা করি দেখো। তাহলে আচ্ছা, একটু কমাই নিতে হচ্ছে, আগে কমাই নেই, সাদা করে নেই, দেন দেখো একটু সরাই। আচ্ছা, তাহলে এটা কয়টা ঘর লাগবে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা টোটাল। দেখো এটা একটু সাবধানে তোমাকে করতে হবে পরীক্ষা আসলে। তুমি যদি দেখো তোমাকে শ্রেণীবদ্ধ ডাটা থাকলে ওইটাই দিয়ে তোমাকে কাজ করতে হবে, বুঝছো? তাহলে একটু সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সমস্যা নাই, যার যেরকম হয়েছে দেখো লাস্ট মুহূর্তে। তাহলে এটা আমাদের শ্রেণী ব্যবধান, টেলি টালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা একটু লিখি যেটা এটা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে টালি চিহ্ন, টালি চিহ্ন বা ট্যালি চিহ্ন যাই বলো। আর এটা হচ্ছে তোমার গণসংখ্যা বা এফআই, গণসংখ্যা বা এফআই। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, যেহেতু মধ্যক নির্ণয় করতে বলতেছে, ক্রমযোজিত গণসংখ্যা বা এফসি। তাহলে এটা করে দিব। তাহলে দেখো এটা হচ্ছে তোমাকে, তাহলে 5 যেহেতু নিচে, তাহলে তোমাকে 61 থেকে শুরু করে 65 পর্যন্ত নিতে হবে। 61, তাহলে 60 থেকে নিয়ে আমরা একটু কমাই নিই, যেহেতু 60 থেকে 64, 60 থেকে 64। আচ্ছা ধরো, তাহলে 60 থেকে 64, তারপরে 65 থেকে 59, 65 থেকে 69, 69, 70 থেকে 74, আর 75 থেকে 89, 80 থেকে 84। আচ্ছা লাস্ট কত? 88, লাস্ট হচ্ছে 88, তাই তো? তার মানে 85 থেকে 89, আর লাগতেছে না কিন্তু। এখন দেখতে হবে যে কয়টা আছে সংখ্যা, এখন সংখ্যাগুলো তোমাকে গুনে গুনে দেখে টালি চিহ্ন বসাইতে হবে। তাহলে দেখো 60 থেকে আছে 3টা, বুঝছো? 3টা তোমাকে খুঁজে বের করতে হবে, এখানে 3টা আছে। তাহলে দেখি তো 60 থেকে, তাহলে 3টা, 60 থেকে 64, একটা 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 একটা। আচ্ছা অন্য ইয়েতে দেখাই, তাহলে একটা, দুইটা,
আরেকটা কোনটা, দুইটা 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 64, তিনটা। ঠিক আছে, তাহলে এটার পাইলা হচ্ছে কয়টা ভাই? তিনটা। তাহলে এটার পাইলা তিনটা, তোমাকে একটু সাবধান হিসাব করতে হবে। তাহলে এটা তুমি পাবে হচ্ছে তিনটা, আমি লিখে দিই একটু, হ্যাঁ তুমি একটু দেখবা আর কি। এখান থেকে তিনটা পাবা, এখান থেকে হিসাব করে তুমি পাবা হচ্ছে ছয়টা, এই ঘরে পাবা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা ছয়টা করে দেওয়া লাগবে, যেহেতু সময় নাই। ঠিক আছে, এখন কিন্তু মাগরিবের আজানের সময় হয়ে গেছে আর কি। তারপরটাতেও ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিবা, একটা ছয়টা। তারপরটাতে তুমি পাবা হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। তারপরটাতে পাবা হচ্ছে 11টা, এক দুই তিন চার, এক দুই তিন চার, 10টা, একটা 11টা। তারপরটা পাবা একটা। তার মানে এখন বসাই দিই 366, 366, 366, 3, 11, 1। এখন ক্রমযুক্ত গণসংখ্যা এখানে 3, 6, 9, 15, 3, 6, 9, আচ্ছা 3, এটার সাথে এটা যোগ করলে 9, 9, 6, 15, 15 আর 3, 18, 18 আর 11, 9, 29 আর 1, 30। তাহলে এখন হচ্ছে এটা, তাহলে এখান থেকে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় সূত্রটা তুমি কিন্তু জানো যে ভাই, মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে L প্লাস N ভাগ 2 FC ডিভাইডেড ইন্টু H ভাগ FN। তাহলে এখান থেকে তুমি এটা বের করবে। তো আশা করি এখান থেকে যতগুলো সিকিউ এমসিকিউ আসা সম্ভব মোটামুটি সবই করে দেওয়া হয়েছে। তোমাদের জাস্ট হচ্ছে ক এবং ক মার্কের জন্য কিছু সংজ্ঞাগুলো বই থেকে তোমাকে দেখতে হবে, জাস্ট এই। আর যেগুলো তোমাকে বাদ বাকি যেগুলো দেওয়া আছে, 3 নাম্বারটা তুমি ট্রাই করবে। হ্যাঁ, এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে, গণসংখ্যা বহুভুজ। আর আগের একটা ছিল, এখান থেকে গণসংখ্যা বহুভুজে পারবে, মধ্যক তো আমি মোটামুটি সব টাকায় দিছি। ঠিক আছে, আচ্ছা। আর এই যে 1 নাম্বারটা তোমাদের কাজ থাকলো, এইটা, এগুলো কিন্তু করতেই হবে তোমাদের। আমি কিন্তু করে দিচ্ছি মোটামুটি। ঠিক আছে, তোমাদের সাথে সামনের দিনে ক্লাসে দেখা হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।